আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। কিন্তু সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষা নিয়ে কি ভয় পাইলে চলবে? তো আমরা যখন অনেক সময় ভয় পাই তখন কি খাই? তখন হচ্ছে মাউন্টেন ডিউ খাই। মাউন্টেন ডিউ খায় ভয়কে একদম কি জয় করে ফেলি না? কিন্তু তোমাদের মাউন্টেন ডিউ খেয়ে তো লাভ হবে না। তো তোমাদের জন্য মাউন্টেন ডিউ দরকার নাই, তোমাদের জন্য দরকার কি মাই স্কুল। মাই স্কুলের সাথে যদি তোমরা থাকো, ইনশাল্লাহ তোমাদের সকল ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। তোমাদের জন্য মাই স্কুল থেকে থাকছে সকল বিষয়ের উপর একদম পূর্ণাঙ্গ ক্লাস। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে এই মাই স্কুল সম্পর্কে জানিয়ে দিবা। আজকে আমরা জীববিজ্ঞান যে প্রথম অধ্যায়টা রয়েছে, জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ, এই জীবন পাঠ নিয়ে আমরা এ টু জেড কি বললাম, যে জীববিজ্ঞান প্রথম অধ্যায় যেটা আছে জীবন পাঠ, এই অধ্যায়ের উপর A to Z একটা ক্লাস করব। ইনশাল্লাহ এই ক্লাসের পর তোমার কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ থাকবে না, এবং যত ধরনের এমসিকিউ সিকিউ এখান থেকে আসতে পারে সকল টাইপের এমসিকিউ সিকিউ দেখাই দিব। আর স্পেশালি এই জীবন পাঠ অধ্যায় থেকে আমি তোমাকে একটা টাইপের সিকিউ দেখাবো, এবং পরীক্ষার হলে তোমার এই একটা টাইপ থেকে প্রশ্ন আসবে, এবং একটা টাইপ থেকে তুমি পরীক্ষায় আনসার লিখে একদম কি ভালো একটা মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি একদম চ্যালেঞ্জ দিচ্ছি, জাস্ট একটা টাইপের এমসিকিউ সিকিউ পারলে কি তোমার সবকিছু কভার হয়ে যাবে। তো আমরা বেশি কথা না বেরিয়ে আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। তো দেখো যে আমাদের এই প্রথম অধ্যায়ের যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসটাতে আমরা দেখো আমরা হচ্ছে কি কি পড়বো একটু দেখে নিই। এই যে আমাদের প্রথম অধ্যায়ের যে ক্লাস, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা এই অধ্যায়ের কি কি ইম্পর্টেন্ট টপিকস আছে এবং কোনগুলা কতটুকু গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করব, এবং প্রত্যেকটা জিনিস দেখো খুব সুন্দরভাবে আমি ট্রাই করছি অনেকগুলো সুন্দর সুন্দর ভিজুয়ালের মাধ্যমে, যাতে তোমাদের মাথায় একদম গেঁথে যায় সেভাবে কিন্তু আমি স্লাইডটা মেক করার ট্রাই করছি। ইনশাল্লাহ তুমি যদি আমার ক্লাসটা করো, আমাদের সাথে যদি ক্লাসগুলো করো, তোমার কোনো প্রকার কোনো সাবজেক্টেই সমস্যা থাকবে না। আচ্ছা, আমি এখান থেকে তারপর হচ্ছে এখানে প্রথম দিকে সিকিউ, লাস্টে কি এমসিকিউ আছে, লাস্টে কি সিকিউ আছে ইনশাল্লাহ। তো দেখো আমরা হচ্ছে খুব দ্রুত ক্লাসটা শুরু করবো, যেহেতু তোমাদের হাতে সময় কম আমি বেশি কথা বলবো না। আচ্ছা, এইবার দেখো এই যে এই অধ্যায়টার গুরুত্ব কতটুকু। এই অধ্যায়টার গুরুত্ব হচ্ছে মিডিয়াম হাই। আমি আমার সাথে যদি তোমরা ক্লাস করো তখন দেখবা যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ, কোনটা একটু স্কিপ করতে পারবা, সবকিছু নিয়ে আমি আলোচনা করবো। যেহেতু প্রথম অধ্যায় এগুলো আসলে স্কিপ করার উচিত না, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস অল্প কিছু অধ্যায়, এই জন্য কি এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়তে হবে। এটা বলতে পারো যে কি প্রায় আসার মতো, হ্যাঁ আসার মতো একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন এসেই থাকে। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে কোন কোন টপিক থেকে বেশি এমসিকিউ আসে, কোন টপিক থেকে ক আসে বেশি, কোন টপিক থেকে খ আসে বেশি, যদি আমরা এটা দেখতে চাই, দেখো ভৌত জীববিজ্ঞান আমরা দেখবো যে কোনটাকে ভূত বলে কোনটাকে ফলিত বলে। প্যারা খাওয়ার কিছু না, আমি একদম ডিটেলসে বুঝাই দিব। দেখো এই যে ভৌত জীববিজ্ঞান থেকে মেইনলি ক খ এবং কি এমসিকিউ আসে বেশি। ফলিত জীববিজ্ঞান থেকেও ঠিক সেম ক খ এমসিকিউ আসে, গ ঘ এখান থেকে খুব একটা আসবে না, এটা আসার চান্সও নাই। তারপরে হচ্ছে কি জীবের শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ক এর জন্য ইম্পর্টেন্ট, খ গ ঘ যা আছে, হ্যাঁ তোমার একদম মৃত্যুর আগ পর্যন্ত এই যে জীবের শ্রেণীবিন্যাস একদম কি তোমার যদি এই বায়োলজি নিয়ে তুমি যদি পড়তে চাও, এইচএসসি পড়ো, তারপর হচ্ছে কি তুমি অনার্স পড়ো, তোমার কি এই জিনিসটা পড়তে হবে। শ্রেণীবিন্যাস থেকে তুমি পালাইতে পারবাই না। আর শ্রেণীবিন্যাসের যে উদ্দেশ্য লক্ষ্য এগুলো কিন্তু প্রায় সময় আসে, ওইটা আসলে কি আমরা প্যারা খেয়ে যাই যে কিভাবে আনসারটা করা যায়, তাই না? এটা আমি আজকে শিখাই দিব। তারপরে কি আছে যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, কোন কোন ধাপে বা কি কি ধাপ অনুসরণ করে আমরা এই শ্রেণীবিন্যাসটা করতে পারি। এবং লাস্টে হচ্ছে দ্বিপদ নামকরণ, এটাও একটু ইম্পর্টেন্ট একটা টপিক, যেহেতু ক্যারোলাস লিনিয়াস সাহেব এটা লিখছে বা এটা নিয়ে কথা বলছে, এই জন্য কি এটা অবশ্যই কি একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলো আমরা শুরুতেই চলে যাই যে একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান না বন বিজ্ঞান? তো দেখো যেহেতু আমরা বললাম কি যে প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা, তাহলে এই জীববিজ্ঞানের মধ্যে কি বাকি সবগুলা এখানে ইনক্লুডেড। আমরা যখন সামনে পড়বো তখন দেখবো কি জীববিজ্ঞানের মধ্যেই এই সবগুলা ইনক্লুডেড। এর মানে হচ্ছে এই জীববিজ্ঞানটা হচ্ছে আমাদের প্রকৃতি বিজ্ঞানের সবচাইতে প্রাচীনতম একটা শাখা, এবং জীববিজ্ঞান কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিজ্ঞানের শাখা। কারণ কি জীববিজ্ঞান কি মানে হচ্ছে জীবের সাথে বিজ্ঞান। তোমার জীবনের সাথে যেই বিজ্ঞানটা জড়িত সবসময়, সেটা হচ্ছে কি জীববিজ্ঞান। তোমার ফিজিক্স না পড়লেও চলবে, কেমিস্ট্রি না পড়লেও চলবে, তোমার ম্যাথ না পড়লেও চলবে, কিন্তু তোমার সম্পর্কে যদি তুমি না জানো, তাহলে কি তুমি মানুষ হিসেবে কি একটা ব্যর্থ মানুষ হিসেবে পরিগণিত হবা। ঠিক আছে, কাউকে ছোট করলাম না, কোনো কি সাবজেক্টকে ছোট করলাম না, কিন্তু কি সবার আগে জীববিজ্ঞান জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা তো তোমরা পারলা, তাহলে কি প্রকৃতি বিজ্ঞানের সবচেয়ে প্রাচীনতম শাখা কোনটি? এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান। এটা কোথায় আসছিল? এটা হচ্ছে সিলেট বোর্ড 2015 সালে আসছিল। আমরা ইনশাআল্লাহ এরকম কি টাইপ ওয়াইজ একটা করে ছোট ছোট কথা বলবো, আর কি টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করার ট্রাই করবো। আর এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে কি তোমরা চিনতে পারতেছো? এই ব্যক্তিকে যদি তোমরা চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে এই ব্যক্তিটা কে। আচ্ছা, আর এই যে আমাদের মাই স্কুল থেকে তোমরা কি পাচ্ছ আমি শর্টকাটে বলে দিই, যেহেতু আমাদের প্রথম ক্লাস। আমাদের হচ্ছে মাই স্কুলের যে ফেসবুক পেজ,
ফেসবুক পেজ আর হচ্ছে গ্রুপ, ফেসবুক পেজ প্লাস হচ্ছে গ্রুপ, এগুলার লিংক হচ্ছে তুমি পেয়ে যাবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখান থেকে তোমরা কাইন্ডলি জয়েন হয়ে যাবা। আজকের যে পড়ার যে নোটগুলা, তোমাকে যেই যেই টপিকগুলো নোট করতে বলবো শুধু ওই টপিকগুলাই তোমরা নোট করবা। আর পুরো স্লাইড কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, হ্যাঁ টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল, এখানে কি তোমরা সবকিছু পেয়ে যাবা। তো প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট মনোযোগ দিয়ে আমার সাথে গল্পের সাথে বা গল্পে গল্পে কি তুমি বায়োলজিটা একটু শিখে নাও। আচ্ছা, আর কি এই তো আমাদের যে ওয়েবসাইটে সবকিছু তোমরা সাজানো গোছানো ভাবে পাবা, এবং ওয়েবসাইটে কিন্তু তোমরা এক্সামও দিতে পারবা। আচ্ছা, তো আমরা আর কথা বলবো না, আমরা হচ্ছে মেইন পড়ায় চলে যাই। তো আমাদের এই যে জীববিজ্ঞানকে একসময় দুই ভাগে ভাগ করা হতো। তোমরা অবশ্যই হয়তো ধরতে পারছো, জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হতো। একটা কি, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। পরে বিজ্ঞানীরা দেখলো কি, এই যে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান এটা আসলে চলে না, এটা আউটডেটেড হয়ে গেছে। এই জন্য তারা যেটা করলো যে দুইটা ভাগে ভাগ করলো, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এখন এই যে ভৌত জীববিজ্ঞান, ভৌত মানে কি, ভৌত মানে হচ্ছে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা, হ্যাঁ যেই বিষয়গুলো মেনলি তাত্ত্বিক বা থিওরিটিক্যাল, হ্যাঁ খাতা কলমে এটার প্রয়োগ কম, প্রয়োগ আছে, প্রয়োগ নাই যে তা না, কিন্তু কি প্রয়োগটা একটু কম হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তাত্ত্বিক শাখা, এটা হচ্ছে তাত্ত্বিক শাখা, এটা হচ্ছে কি তাত্ত্বিক শাখা। আর এই যে আমাদের ফলিত জীববিজ্ঞান, এটা হচ্ছে কি প্রায়োগিক শাখা, প্রায়োগিক শাখা, প্রায়োগিক শাখা। তাহলে কি বললাম, ভৌত জীববিজ্ঞান মানে হচ্ছে জীববিজ্ঞানের যেই পার্টটা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আর প্রায়োগিক বিষয় নিয়ে, যেমন হচ্ছে তুমি মাছ, যেমন জীববিজ্ঞানের মধ্যে কি আছে, মাছ নিয়ে আলোচনা করা আছে, কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রকৌশলী বিদ্যার সাথে এটা সম্পর্ক করা হয়েছে। তুমি মাছ কিভাবে পালবা, গরু কিভাবে পালবা, হ্যাঁ তারপর হচ্ছে তুমি কিভাবে একটা ওষুধ বানাবা। এই যে প্রায়োগিক জিনিসগুলা, এগুলো কোথায় আসবে, এগুলো হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞানের মধ্যে আসবে। এখন পরীক্ষা একটা প্রশ্ন আসে যে কোনটা ভৌত জীববিজ্ঞানের মধ্যে পড়ে আর কোনটা ফলিত জীববিজ্ঞানের মধ্যে পড়ে, এইটা নিয়ে কিন্তু আমরা আবার একটা প্যারা খেয়ে যাই। তো এখানে আমরা একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে আমরা ভৌত জীববিজ্ঞানটা শিখবো। যদি আমরা ভৌত জীববিজ্ঞানটা শিখতে পারি, তার মানে কি বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি ফলিত জীববিজ্ঞান। তাহলে এটা কি তোমরা একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে শিখতে পারো, সেটা হচ্ছে কি অলি এবং শ্রাবণ ভোরে কাশবনে বসে হাসি মুখে বার্তা জানায়। তাহলে কি করতেছে, অলি এবং শ্রাবণ এই দুইজন বন্ধু ভোরে কই গেছে, কাশবনে গেছে। ওই অনেকে কি করে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা যায় না কাশবনে, কিন্তু ওরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, কিন্তু কি তারা কই গেছে, যে তোমার কাশবনে গেছে। কাশবনে গেছে, যাওয়ার পর তার কি করছে, বসছে কাশবনে বসলো, হ্যাঁ একটা কাশবনে বসে তার কি করতেছে, হাসি মুখে বার্তা জানাচ্ছে। কাকে বার্তা জানাচ্ছে তোমরা একটু কমেন্টে জানাই দিবা, যে এত সকালে এই দুই ব্যক্তি অলি এবং শ্রাবণ কেন কাশবনে যে কাকে কেন যাচ্ছে এবং কাকে হাসি মুখে বার্তা পাঠাচ্ছে, এটা অবশ্যই কমেন্টে জানাবা যে কাকে জানাইতে পারে তারা, হ্যাঁ এত সকাল কেন গেছে, কাদেরকে আসতে বলতেছে। আচ্ছা, এখন দেখো এই যে আমরা বললাম এই যে ছোট্ট একটা ট্রিক, এই ট্রিকটা যদি একটু মনে রাখতে পারো তাহলে কি, যদি মনে রাখতে না পারো সমস্যা নাই, মনে রাখতে পারলে এটা তোমার বলতে পারো যে তোমার ইচ্ছা। অনেকে হচ্ছে ট্রিক দিয়ে মনে রাখে, অনেকে ট্রিক দিয়ে মনে রাখে না, তোমার ইচ্ছা তুমি কি ট্রিক দিয়ে মনে রাখতে চাও কিনা। আচ্ছা, যারা চায় তাদের জন্য এটা, আর যারা চায় না তারা এমনি নর্মালি শিখে ফেলবা। আচ্ছা দেখো অলিতে হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা কি খায় না মাথায় দেয়, সামনে আমরা দেখবো, আগে হচ্ছে নামগুলা শিখি। তারপরে কি আছে যে এবং মানে কি, এবং দিয়ে আমরা শিখবো এন্ডোক্রাইনোলজি, এবং এন্ডোক্রাইনোলজি। শ্রাবণ, শ্রাতে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। আবার এই তালব্য দিয়ে আসতেছে আমাদের শারীর বিদ্যা। তাহলে কি বললাম, শ্রাবণ দিয়ে আমরা শিখবো শ্রেণীবিন্যাস বিদ্যা আর শারীর বিদ্যা। এরপরে কি আছে ভোরে আমরা শিখবো কি ভ্রূণ বিদ্যা। তাহলে অলি এবং শ্রাবণ ভোরে কোথায় গেছে, কাশবনে গেছে। তারা কি করছিল, ওখানে যে বসেছিল। এই যে কাশবন, এই কাশতে আমরা শিখবো কি তোমার কোষ বিদ্যা, আর বনে আমরা শিখবো কি বংশগতি বিদ্যা, ঠিক আছে। আর বসে আমরা শিখবো কি বাস্তুবিদ্যা। তাহলে কি বললাম, কাশ বনে বসে কোষ বিদ্যা, বংশগতি বিদ্যা, বাস্তুবিদ্যা। আচ্ছা, এরপরে কি আছে হাসি মুখে, হাসিতে হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি মানে কি খায় না মাথায় দেয়, সামনে শিখবো সমস্যা নাই। আচ্ছা, তারপর কি আছে বার্তা জানায়। তাহলে বার্তাতে হচ্ছে বিবর্তন বিদ্যা, আর জানাইতে হচ্ছে জীব ভূগোল, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোনগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞান। এখন এমসিকিউতে যদি আসে এরকম যে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞান, আমাকে বলা হলো যে শ্রেণীবিন্যাস বিদ্যা, শারীরবিদ্যা, তারপর হচ্ছে জীব প্রযুক্তি, নাকি হচ্ছে ভ্রূণবিদ্যা। তাহলে এইখানের মধ্যে যেটা না সেটা কি ফলিত জীববিজ্ঞান, এটা তোমার আনসার, ঠিক আছে। আচ্ছা চলো আমরা একটা ট্রাই করি যে আসলে আমরা পারি কিনা। দেখো যে কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা। আচ্ছা, এটা কোথায় আসছে, ঢাকা বোর্ড 2023 সালে আসছে। তার মানে কি খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। যেহেতু আমরা অলরেডি, তোমরা একটু গেস করে কমেন্ট আনসার দেওয়ার ট্রাই করো, আমি সবার কমেন্টের আনসার দিব,
এবং তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবা, যে কোনো সময়, যে কোনো আমাদের গ্রুপে কানেক্টেড থাকবা, অথবা আমার হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবা, আমাদের গ্রুপে কানেক্টেড থাকবা। যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাদেরকে নক করবা, আমরা সাথে সাথে তোমাদের যে সকল সমস্যা থাকবে সবগুলো সলভ করার ট্রাই করব। তো দেখো যে সবাই একটু কমেন্ট করো, ট্রাই করো যে কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা, শারীরবিদ্যা, পরজীবী বিদ্যা, ভ্রূণবিদ্যা না বাস্তুবিদ্যা। কি বলছিলাম, অলি এবং শ্রাবণ তারা কি করছিল, ভোরে কাশবনে বসে হাসি মুখে বার্তা জানাচ্ছিল। তাহলে দেখো এখানে কিন্তু আমরা পরজীবী বিদ্যা নিয়ে কথা বলিনি, তাহলে পরজীবী বিদ্যা হচ্ছে এখানের সঠিক আনসার। যারা পারছো সবাইকে ধন্যবাদ। আমি সবার কমেন্ট চেক করব, দেখবো যে কারা কারা সঠিক উত্তরটা দিছো। এখন তুমি বলতে পারো ভাই আপনি কি আমাকে কমেন্ট করতে বলতেছেন কেন? এখন ধরো কোনো কারণে যদি তুমি এখানে ভুল করো এবং আমি যদি তোমাকে একটা সময় যে রিপ্লাই দিই, হ্যাঁ আমি অবশ্যই তাড়াতাড়ি রিপ্লাই দিব, তখন কি তোমার মাথায় মানে এটা আজীবন মনে থাকবে, যে আমি তো একটা ভুল করছিলাম। পরীক্ষার হলে যে দেখবা কি মনে থাকছে যে এই এমসিকিউটা আমি ভুল করছিলাম, ভাইয়া হচ্ছে আমাকে ভরাই দিছিল, ঠিক আছে? তো এই জন্য যদি ভুল করো এটা নাকি প্যারা খাওয়া যাবে না, আমি কি তোমাকে সঠিক আনসারটা বলে দিব। আচ্ছা, তুমি মনে করবা যে আমি তোমার সামনে আছি, ঠিক আছে? তাহলে কি দেখবা হচ্ছে ক্লাসটা ভালো লাগতেছে। আচ্ছা, এরপরে দেখো যে অঙ্গ সংস্থান বিদ্যা, এই যে আমাদের পড়ালেখাটা শুরু হলো, এই যে ভৌত জীববিজ্ঞানের যে প্রথম যে শাখা অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। আচ্ছা, এই যে অঙ্গ সংস্থান, অঙ্গ মানে কি, আমাদের হাত পা, এটা কিভাবে আছে, এটার যে বিদ্যা, এটা হচ্ছে কি অঙ্গ সংস্থান বিদ্যা। এই অঙ্গ সংস্থান বিদ্যা দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ, ঠিক আছে? এই যে বাহ্যিক যে তোমার অঙ্গ সংস্থান বিদ্যা, এটাকে আমরা কি বলি, বহি অঙ্গ সংস্থান। আর যেটা আমাদের ভেতরে আছে সেটাকে আমরা কি বলি, অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা বলি। তাহলে আমরা কি বলতেছি, জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন, খুব ইম্পর্টেন্ট, যে দৈহিক গঠন, দৈহিক গঠন বর্ণনা করে যে শাখায়, সেটাকে আমরা কি বলতেছি, অঙ্গ সংস্থান বিদ্যা বলতেছি। আচ্ছা, যদি বাহ্যিক বর্ণনা দেয় সেক্ষেত্রে বহি অঙ্গ সংস্থান বিদ্যা, আর যদি অভ্যন্তরীণ বর্ণনা দেয় সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলি, অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা বলে থাকি। আচ্ছা, ওকে, এইবার দেখো শ্রেণীবিন্যাস বিদ্যা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু আমি কি দিছি, একটা স্টার দিছি। এই স্টারটা দেখবা যে কোন কোন স্লাইডে আমি স্টার দিছি, ওই স্লাইডগুলো একটু ভালোভাবে দেখবা। আচ্ছা, ওইগুলো থেকে বেশি এমসিকিউ পাবা। আচ্ছা, এবার দেখো যে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি, মানে তুমি কিভাবে, আচ্ছা শ্রেণীবিন্যাস জিনিসটা কি, এটা আমরা সামনে বিস্তারিত আলোচনা করবো। এখন জাস্ট মোটামুটি তোমাদের আইডিয়া আছে, 7-8 পড়ছো, তারপরে এটা নিয়ে আমি একদম ডিটেলস আলোচনা করবো। দেখো এই যে যে হচ্ছে কোনোদিন তোমার বায়োলজি পড়া নাই, সে ইনশাল্লাহ বুঝতে পারবা। এবার দেখো যে জীবের শ্রেণীবিন্যাস এবং এই শ্রেণীবিন্যাসটা কিভাবে করতে হয়, এটা নিয়ে যে শাখায় কথা বলা হয়েছে সেটাকে আমরা কি বলতেছি, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা বলতেছি। আচ্ছা, এখানে কি কি ধাপ আছে এগুলো নিয়ে আমরা সামনে পড়বো, প্রত্যেকটা ধাপ নিয়ে আমরা সামনে পড়বো। দেখো এরপরে কি আছে, যে শারীরবিদ্যা। শারীরবিদ্যা মানে কি, মানে আমাদের শরীরে যে সকল কাজ হচ্ছে, যে সকল জৈব রাসায়নিক কাজ হচ্ছে। জৈব রাসায়নিক মানে কি, জীবের মধ্যে যেই সকল রাসায়নিক প্রক্রিয়া হয় সেটাকে আমরা কি বলি, জৈব রাসায়নিক প্রক্রিয়া বলি। তাহলে আমাদের বডির মধ্যে কি কি প্রক্রিয়া চলতেছে, যেমন হচ্ছে আমরা শ্বাস নিচ্ছি, এটা কি শ্বসন। তারপরে হচ্ছে আমরা যে পানি খাচ্ছি বা বিভিন্ন খাবার খাচ্ছি, এখানে কি হচ্ছে, আমাদের মূত্র তৈরি হচ্ছে। এই যে মূত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ বের হয়ে যাচ্ছে বা পানির ভারসাম্য রক্ষা হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি, রেচন প্রক্রিয়া। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ, এটা কোথায় হয় বলতো, এটা কি উদ্ভিদে হয় না প্রাণীতে হয়? সবাই একটু কমেন্ট করো তো, এটা কি উদ্ভিদে হয় না প্রাণীতে হয়? উদ্ভিদে না প্রাণীতে? আমি সবার কমেন্ট চেক করব, কিন্তু সবার কমেন্ট চেক করব, মনে করো আমি কিন্তু তোমার ক্লাসে আছি, ঠিক আছে? উদ্ভিদ না প্রাণী, সবাই একটু ট্রাই করো, সবাই একটু ট্রাই করে দেখো যে এটা কি উদ্ভিদে হয় না প্রাণীতে হয়। আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষণ মানে কি, যেই প্রক্রিয়ায় উদ্ভিদ খাবার তৈরি করে তাকে আমরা কি বলতেছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলতেছি। এটা যখন আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো তখন আরো বিস্তারিত শিখবো। আচ্ছা, এবার দেখো তাহলে জীবদেহের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে সকল জৈব রাসায়নিক কাজ করতে হেল্প করতেছে বা যেই সকল তোমার প্রক্রিয়া চালাচ্ছে, সেই সকল প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, এই সকল প্রক্রিয়া নিয়ে যেখানে কথা বলা হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি, শারীরবিদ্যা। মানে যেই বিদ্যার মধ্যে আমরা এই জিনিসগুলা পড়ি সেটা কি, শারীরবিদ্যা। আচ্ছা, এই যে দেখো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে এখানে হচ্ছে এক্সপিরেশন হচ্ছে, ইন্সপিরেশন হচ্ছে, মানে কি তোমার শ্বসন হচ্ছে, তারপর হচ্ছে এই যে হার্টবিট, হার্টবিট হচ্ছে, এগুলো কি আমাদের শারীরবিদ্যার মধ্যে পড়বে। আচ্ছা, এরপর দেখো হিস্টোলজি। হিস্টোলজি মানে হচ্ছে তোমার যেখানে হচ্ছে আমাদের টিস্যু নিয়ে কথা বলা হয়। এখন টিস্যু জিনিসটা কি, এটা কি খায় না মাথায় দেয়? টিস্যু হচ্ছে, আমরা সবাই জানি যে জীবদেহের গঠনগত একক এবং বা বলতে পারো যে কার্যিক একক বা কার্যগত একক কি, কোষ। মানে কোষ দিয়ে কি একটা জীবের সৃষ্টি হয়, কোষ দিয়ে কি হয়, একটা জীবের সৃষ্টি হয়। এই যখন অনেকগুলা কোষ একত্রে এক জায়গায় থেকে একই ধরনের কাজ করে, হ্যাঁ, তারা যখন বন্ধু হয়ে বা গ্রুপ সৃষ্টি করে একই ধরনের কাজ করে, সেটাকে আমরা কি বলি, টিস্যু বা এটা বাংলা হচ্ছে কলা বলি, ঠিক আছে? টিস্যু বা কলা বলি, হ্যাঁ, টিস্যু বা কলা। আচ্ছা,
এবার দেখো, এই যে আমরা টিস্যু বা কলা পাইলাম, যখন অনেকগুলো টিস্যু একত্রে একই সাথে কাজ করবে, কোন একটা নির্দিষ্ট কাজ করবে, তখন এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অঙ্গ। এটাকে আমরা কি বলি? অঙ্গ বা অর্গান। আর যখন অনেকগুলা অর্গান একই সাথে একই কাজ করে, তখন সেটাকে আমরা কি বলি? তন্ত্র। তখন সেটাকে আমরা কি বলি? তন্ত্র। এটা দ্বিতীয় অধ্যায়ে আর একটু ভালোভাবে তোমাদেরকে শিখাবো, সমস্যা নেই, আপাতত একটা বেসিক জিনিস মাথায় রাখো। আচ্ছা, তাহলে কি বললাম? যে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। যেমন ধরো আমরা যে শ্বাস নিচ্ছি, এখানে এখানে নাক ইনভলভ, এই যে গলা দিয়ে যাচ্ছে, শ্বাসনালী আছে, তারপর হচ্ছে আমাদের ফুসফুস আছে, প্রত্যেকটা কি এক একটা অঙ্গ। কিন্তু এই অনেকগুলো অঙ্গ যখন একই কাজ করতেছে, সবাই মিলে কি করতেছে? শ্বসন করতেছে, তখন এই পুরা সিস্টেমটাকে, এই নাক থেকে শুরু করে একদম ফুসফুস অ্যালভিওলাস পর্যন্ত পুরা সিস্টেমটাকে আমরা কি বলি? তন্ত্র বলে থাকি। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলি? শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্রের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, অনেকগুলো অঙ্গ অনেকগুলো টিস্যু দিয়ে তৈরি, এবং অনেকগুলো টিস্যু কি? অনেকগুলো কোষ দিয়ে তৈরি। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, যে কি আছে, ভ্রূণবিদ্যা না, এরপর হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যা। আচ্ছা, ভ্রূণ মানে কি? এই ভ্রূণ শব্দটা শুনলে কি আমাদের মাথায় কোনো কিছু কাজ করে না? এই ভ্রূণটা কি খায় না মাথায় দেয়, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যে তোমরা একটু জানো যে পুরুষ এবং ধরো স্ত্রী, পুরুষ থেকে কি আসে? শুক্রাণু। আর স্ত্রী থেকে আসে কি? ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কি তৈরি হয়? একটা কোষ তৈরি হয়। হ্যাঁ, এটা আমরা সামনে আরো বিস্তারিত শিখবো, যে এই যে কোষটা তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলি? জাইগোট বলি। যে প্রক্রিয়ায় জাইগোট তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? নিষেক বলি বা নিষিক্তকরণ বলি। আচ্ছা, এই জাইগোট মানে কি? এটা হচ্ছে কি? এক কোষী একটা জীব। এক কোষী একটা জীব। ঠিক আছে, এই দুইটা মিলে কি একটা কোষ তৈরি করছে, এটাকে আমরা কি বলছি? জাইগোট বলতেছি। এটা কি? একটা এককোষী জীব। এখন এই যে জাইগোট, এই জাইগোটটা প্রথমে কি থাকে? একটা কোষ থাকে। কিন্তু আমরা দেখো, আমাদের এই যে পুরাটা স্ট্রাকচার, আমাদের হাত আছে, চোখ আছে, কান আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ফুসফুস আছে, কিডনি আছে, এত কিছু আছে। তো সবকিছু কি এক ধরনের কোষেই সীমাবদ্ধ না? এক এক জায়গায় এক এক ধরনের কোষ। ত্বকের কোষ আর ফুসফুসের কোষ কি সেম না? ঠিক আছে, এই যে ভাব, মনে করো যে হাত পায়ের যে মাসেলের কোষ, এগুলো কি সেম না? আমরা যখন দ্বিতীয় অধ্যায়ে পড়বো আর একটু ভালোভাবে শিখবো। তো দেখো, যে এই যে তোমার কোষের মধ্যে যে পার্থক্য বা টিস্যুগুলোর মধ্যে পার্থক্য কি হচ্ছে, যে একটা কোষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের কোষ পরবর্তীতে সৃষ্টি হচ্ছে। এই যে জাইগোট থেকে যে বিভিন্ন ধরনের কোষ সৃষ্টি হয়ে তোমার হাত তৈরি হচ্ছে, পা তৈরি হচ্ছে, চোখ কান তৈরি হচ্ছে, যেই সময়টাতে এই জিনিসগুলো তৈরি হয়, সেই সময়কালের যে অবস্থা, সেটাকে আমরা কি বলি? ভ্রূণ বলি। তার মানে ভ্রূণ মানে জিনিসটা কি? ভ্রূণ মানে হচ্ছে একটা বর্ধনশীল কি একটা জীব। ঠিক আছে, যে জীবে কি হচ্ছে? একটা কোষ থেকে বিভিন্ন ধরনের কোষ তৈরি হচ্ছে এবং কি বিভিন্ন অর্গান তৈরি হচ্ছে। আর যখনই ভ্রূণ পূর্ণাঙ্গ হাত পা বলতে পারো বা চোখ নাক সৃষ্টি হয়ে যাবে, বা পূর্ণাঙ্গ মানুষ বা পূর্ণাঙ্গ জীবের আকৃতি পাবে, তখন সেটাকে আমরা কি বলি? ফিটাস বলি। সেটাকে আমরা কি বলি? ফিটাস। আর পরবর্তীতে এই ফিটাসটা মায়ের গর্ভ থেকে যখন প্রসব হয়, তখন সেটাকে আমরা কি বলি? নবজাতক বলি। ঠিক আছে, নবজাতক বলি, নবজাতক বলি। তাহলে আমরা কি হলো, যে তোমার একটা পুরুষ আর স্ত্রী। ঠিক আছে, আমরা কি জানি? যে পুরুষ থেকে আসে শুক্রাণু, স্ত্রী থেকে আসে কি? ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু নিষেকের ফলে বা মিলনের ফলে তৈরি হয় জাইগোট বা একটা এককোষী জীব। এই এককোষী জীব দিয়ে কি আমাদের পুরো বডি চলবে না, আমাদের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের কোষ দরকার, বিভিন্ন ধরনের টিস্যু দরকার। তো এই যে টিস্যুগুলা যখন তৈরি হবে, সবকিছু যখন তৈরি হইতে থাকবে, তখন যে একটা তোমার অবস্থা, সেই অবস্থাটাকে আমরা কি বলি? ভ্রূণ। আর যখনই সবকিছু তৈরি হওয়া শেষ, মানে ভ্রূণ হচ্ছে পরিপক্ক হয়ে গেছে, তখন সেটাকে আমরা কি বলি? ফিটাস। আর একটা নির্দিষ্ট সময় পর এই ফিটাসটা কি মায়ের গর্ভ থেকে যখন প্রসব হয়, তখন সেটাকে আমরা কি বলি? নবজাতক। তারপর হচ্ছে শিশু, এভাবে হয় কি শিশু, তরুণ, কিশোর, যা 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 আছে, এরপরে কি একদম একদম বৃদ্ধ পর্যন্ত চলে যায়। আচ্ছা, তাহলে কি বললাম? যে এই যে ভ্রূণ, আশা করি ভ্রূণটা বুঝতে পারছো, যে ভ্রূণ বলতে কি বোঝায়। আচ্ছা, তাহলে দেখো, এই যে জনন কোষের উৎপত্তি, এই যে আমাদের শুক্রাণু এবং এই ডিম্বাণু, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের জনন কোষ। এগুলো হচ্ছে কি? আমাদের জনন কোষ। এগুলো কি? জনন কোষ। এগুলো কি? জনন কোষ। আচ্ছা, এই জনন কোষ কিভাবে তৈরি হচ্ছে? নিষিক্ত জাইগোট থেকে কিভাবে ভ্রূণ সৃষ্টি হচ্ছে? এই যে নিষেক হওয়ার পরে কিভাবে জাইগোট তৈরি হচ্ছে? আচ্ছা, তারপর আরো দেখো, এরপর কি বলছে? ভ্রূণ সৃষ্টি হচ্ছে, পরবর্তীতে এটার গঠন হচ্ছে, পরিস্ফুটন হচ্ছে, বিকাশ হচ্ছে। এই যে টোটাল সিস্টেমটা, বা বলতে পারো মায়ের পেটে যা যা হয়, ঠিক আছে, পুরা সিস্টেমটা কে আমরা কি বলতেছি? ভ্রূণ বলতেছি। ঠিক আছে, ভ্রূণ নিয়ে যে সকল
আলোচনা, সেটাকে আমরা কি বলতেছি, ভ্রূণবিদ্যা বলতেছি। আচ্ছা, আশা করি তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের একটা এমসিকিউ, যে এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, যে দেখো শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? শারীরবিদ্যা মানে আমাদের শরীরের ভিতরকার যে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে যে সকল জায়গায় বা যে জায়গায় আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলতেছি, শারীরবিদ্যা। তো শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? জীবের বিবর্তন, শালক সংশ্লেষণ, ভ্রূণের বিকাশ, না টিস্যুর বিন্যাস? আমি 5 সেকেন্ড সময় দিব তোমাদেরকে, তোমরা একটু ট্রাই করো, ঠিক আছে? আমি মনে মনে কাউন্ট করতেছি, সবাই একটু ট্রাই করো, হ্যাঁ? আচ্ছা, আশা করি তোমরা পারছো, কমেন্ট করছো। আনসার কি হবে? শালক সংশ্লেষণ, ঠিক আছে? কিভাবে খাদ্য তৈরি করতেছে, বা এরকম থাকতে পারে, শ্বসন থাকতে পারে, রেচন থাকতে পারে, এগুলো হচ্ছে কি আমাদের শারীরবিদ্যার আলোচ্য বিষয়। আচ্ছা, এরপর দেখো সাইটোলজি বা কোষবিদ্যা। সাইটো মানে হচ্ছে কি কোষ, কোষ নিয়ে যেই শাখায় আলোচনা করা হয়, জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, কোষের গঠন, কোষের কার্যাবলী, কোষ কিভাবে বিভাজিত হচ্ছে, এইগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি, কোষবিদ্যা বলে থাকি। সেটাকে আমরা কি বলি, কোষবিদ্যা বলে থাকি। এরপর কি আছে আমাদের বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। আচ্ছা, এইটা দেখলে কি সবার হচ্ছে মাথাটা নষ্ট হয়ে যায়, তাই না? জেনেটিক্স জিনিসটা কি? আবার এখানে কি লিখছে যে জিন, ওরে বাপ রে বাপ, জিন জিনিসটা কি? আর এটা কি রাতের বেলা আসে না দিনের বেলা আসে? এই জিনটা কি রাতের বেলা আসবে না দিনের বেলা আসবে? এটা নিয়ে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই। তো এই যে জিন আর আমরা যে ভূতের জিনের কথা বলি, ওই জিন কিন্তু সমান না বা সেম না, ঠিক আছে? এখানের যে জিন, এটার সাথে কিন্তু ভূতের কোনো প্রকার সম্পর্ক নাই। এটা হচ্ছে, আমরা জানি যে আমাদের কি আছে, আমাদের হচ্ছে কোষ আছে, কোষের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমের যেই পার্টটা অ্যাক্টিভ, ঠিক আছে, ক্রোমোজোমের যেই পার্টটা অ্যাক্টিভ বা যেই পার্টটা তোমার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, জিন বলতেছি। তার মানে এই জিন কিন্তু কোনো জিন ভূত না, এটা কি ক্রোমোজোমের একটা বিশেষ পার্ট, যেটা কি মানুষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কি করে, নির্ধারণ করে থাকে। তাহলে কি বলতেছে, জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে যেই শাখা আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলতেছি, বংশগতি বিদ্যা বা জেনেটিক্স বলতেছি। এটা কি? এটা হচ্ছে একটা ডিএনএর চিত্র, ঠিক আছে? ডিএনএ একটা চিত্র। মনে করো এই ডিএনএর এই পার্টটা অ্যাক্টিভ, ঠিক আছে? মনে করো ডিএনএর এই যে এই পার্টটা অ্যাক্টিভ, ঠিক আছে? এই পার্টটা অ্যাক্টিভ, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা জিন, বা এই পার্টে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই পার্টে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই প্রত্যেকটা কি এক একটা জিন। আচ্ছা, ওকে, এরপরে দেখো যে বিবর্তন বিদ্যা। বিবর্তন মানে কি? আচ্ছা, এটা একটা বলতে পারো যে খুবই আলোচনা সমালোচনার বিষয়, যে বিবর্তন জিনিসটা কি। তো আমাদেরকে যে জিনিসটা বোঝানো হয় বাংলাতে, বা সহজ বাংলার খাঁটি বাংলাতে যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে, বিবর্তন মানে হচ্ছে মানুষ এক সময় গরু ছিল, বানর ছিল, মানুষ এক সময় বানর ছিল, কিন্তু কালের বিবর্তনে বানর থেকে কি হয়েছে, মানুষ হয়েছে, এটাই কি মানে বলা হয়। কিন্তু যদি এই জিনিসগুলো সঠিক না, কারণ এগুলো হচ্ছে বলতে পারো তাত্ত্বিক বিষয়। আমি কিন্তু প্রথমে বলছিলাম যে ভৌত জীববিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়, থিওরিটিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়। এটা যে সম্পূর্ণ ঠিক হবে এটার কি কোনো প্রকার গ্যারান্টি নেই। তো এখানে যে এরকম একটা ছবি দেখানো হয়েছে যে মানুষ একসময় বানর ছিল, হ্যাঁ, শিম্পাঞ্জি ছিল, একসময় আস্তে আস্তে কি হয়েছে, মানুষ হয়েছে। তো এই জিনিসগুলা যদিও ধর্মীয় দিক থেকে বা বলতে পারো একদম প্রুভেন না, কিন্তু যেহেতু আমাদের বই আলোচনা করা হয়েছে এই জন্য কি আমরা এই জিনিসটা দেখবো। তাহলে দেখো যে পৃথিবীতে প্রাণের বিকাশ কিভাবে হয়েছিল, কিভাবে একটা কোষ সৃষ্টি হয়েছিল, একটা কোষ থেকে কিভাবে একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে, একটা ভাইরাস সৃষ্টি হয়েছে, তারপরে কিভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ, তারপর হচ্ছে প্রাণী সৃষ্টি হয়েছে। এই সকল প্রাণের বিকাশ খুব ইম্পর্টেন্ট, প্রাণের বিকাশ খুব ভালোভাবে মনে রাখবা। কি বললাম, যে প্রাণের বিকাশ। আচ্ছা, জীবের বিবর্তন, তারপর হচ্ছে ক্রমবিকাশের তথ্যসমূহ যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি, বিবর্তন বিদ্যা বলে থাকি। সেটাকে আমরা কি বলি, বিবর্তন বিদ্যা বলে থাকি। কিভাবে বিবর্তন হচ্ছে। এরপরে কি আছে, বাস্তুবিদ্যা, যে শাখায় প্রকৃতি এবং জীবের আন্তঃসম্পর্ক, কি বললাম, প্রকৃতি এবং জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা কি বলি, বাস্তুবিদ্যা বলে থাকি। সেটাকে আমরা কি বলি, বাস্তুবিদ্যা বলে থাকি। খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে কি আসে, এমসিকিউ চলে আসে। এই যে দেখো 30টা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো যে জীব ও প্রকৃতির, এই যে আবার চলে আসছে, জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি, জীবভূগোল, বাস্তুবিদ্যা, পরিবেশবিদ্যা, না জীব প্রযুক্তি। একটু আগে আমরা দেখছি যে জীব এবং পরিবেশের যে আন্তঃসম্পর্ক, ঠিক আছে, তোমার আর তোমার গার্লফ্রেন্ডের যে সম্পর্ক সেটাকে আমরা কি বলি, রিলেশনশিপ বলি। ঠিক সেম ভাবে তোমার জীব এবং প্রকৃতির যে আন্তঃসম্পর্ক সেটাকে আমরা রিলেশনশিপই বলি, কিন্তু একটা সুন্দর নাম দিছি, ঠিক আছে, সেটার নাম হচ্ছে কি, বাস্তুবিদ্যা। সেটার নাম কি, বাস্তুবিদ্যা। আচ্ছা, তারপর দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, রাজশাহী বোর্ডে আসছিল, তোমাদের চলে আসতে পারে। এরপর কি আছে, এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি দিয়ে যখন প্রশ্ন আসে তখন আমরা মনে রাখতে পারি না, তোমরা জাস্ট একটু মনে রাখবা যে এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন। জীববিজ্ঞানের যেই শাখায় হরমোন নিয়ে আলোচনা করা হবে। হরমোনের কাজ কি, হরমোনের কাজ হচ্ছে মনে করো যে সে হচ্ছে রাসায়নিক দূত হিসেবে কাজ করে। আর এটার কাজ কি, এটা হচ্ছে তোমরা যখন হচ্ছে আমরা হরমোন নিয়ে পড়বো, সামনে আমাদের অধ্যায়ে আলোচনা হবে,
তখন আমরা শিখবো, এখন এটা পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। তো দেখো এই যে জীবদেহের হরমোন এবং এদের যে কার্যকারিতা, কিভাবে কাজ করে, কিভাবে সৃষ্টি হয়, কোথায় কোথায় থাকে, কেন দরকার, এইগুলো নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলতেছি, এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা বলতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর হচ্ছে জীব ভূগোল। জীব ভূগোল মানে কি, যে এই যে আমাদের পৃথিবীর বিভিন্ন পার্টে বিভিন্ন ধরনের কি থাকে, প্রাণী থাকে। যেমন ধরো অস্ট্রেলিয়াতে কি বেশি দেখা যায়, ক্যাঙ্গারু বেশি দেখা যায়। আবার ধরো আফ্রিকাতে দেখবা যে বিভিন্ন ধরনের জলহস্তি, তারপর হচ্ছে বলতে পারো যে বিভিন্ন ধরনের বাঘ, ভাল্লুক, চিতাবাঘ, এগুলো বেশি দেখা যায়। আবার যদি আমরা আসি মিডল ইস্টের দিকে, মিডল ইস্টে কি বেশি দেখবা, কি উট বেশি, তারপর হচ্ছে দেখবা কি খেজুর গাছ বেশি, তারপর হচ্ছে সাপ বেশি, বিষাক্ত সাপ আছে, ঠিক আছে। আবার ধরো এই যে বাংলাদেশের দিকে কি দেখা যায়, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। আবার মনে করো যে এইখানের যে সকল জীব, ঠিক আছে, যে সকল জীব গ্রীষ্ম কালীন বা বলতে পারো গ্রীষ্মমণ্ডিত যে সকল দেশ আছে, সেই সকল জায়গায় যে সকল জীব থাকে, আর যারা হচ্ছে শীতকালীন দেশে থাকে, এগুলার যে পার্থক্য, এই সকল যে জীব, এগুলোর মধ্যে কি থাকে, পার্থক্য থাকে। দেখবে কি যেগুলো হচ্ছে তোমার এই ইউরোপের দিকের যে সকল জীব আছে, এদের দেখবে কি লোম বেশি, কারণ কি ওখানে শীত বেশি, ওদের প্রাকৃতিক ভাবেই ওদের কি তোমার লোমটম বেশি হয়েছে। তো এই যে তোমার পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় বিভিন্ন প্রান্তে জীবের যে বিস্তৃতি এবং কোন জীব কোন জায়গায় থাকতেছে, এটা নিয়ে যে তাদের যে অভিযোজন, একটু আগে যেটা বললাম, অভিযোজন মানে কি, যে প্রকৃতির সাথে টিকে থাকার জন্য নিজের মধ্যে যে পরিবর্তন, সেটাকে আমরা কি বলতেছি, অভিযোজন বলতেছি। তাহলে এই যে শাখা, এই শাখাটাকে আমরা কি বলতেছি, জীব ভূগোল বলতেছি। আচ্ছা, এরপর দেখো যে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে, একটু আগে আমি বলছিলাম যেটা খুবই ইম্পর্টেন্ট, যে দেখো কুমিল্লা বোর্ড আসছিল, সকল বোর্ডে 2018 সালে আসছিল, যে হরমোন মানে কি, এন্ডোক্রাইনোলজি। হরমোন মানে কি, এন্ডোক্রাইনোলজি। আর কি কি আছে দেখো, মাইক্রোবায়োলজি মানে কি, অণুজীব বিদ্যা, সামনে আমরা দেখবো। এন্টোমোলজি মানে কি, কীটতত্ত্ব, এটা আমরা সামনে দেখবো। বায়োটেকনোলজি মানে কি, জীব প্রযুক্তি, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আচ্ছা, এরপর দেখো যে জীবাশ্মবিদ্যা। আচ্ছা, এতক্ষণ যেটা আমরা পড়লাম সেটা কি, ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান আমাদের পড়া শেষ। এরপর আমরা কি পড়বো, যে অলরেডি মানে কি একটা টপিক আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমরা যেটা পড়বো সেটা কি, ফলিত জীববিজ্ঞান। এটা পড়তে বেশি সময় লাগবে না। আচ্ছা দেখো, জীবাশ্মবিদ্যা, প্যালিওন্টোলজি, ঠিক আছে। এই যে জীবাশ্ম মানে কি, জীবাশ্ম শব্দটার মানে কি, জীবাশ্ম মানে হচ্ছে যে ধরো কোন একটা জীব মারা গেছে, মারা যাওয়ার পর মাটির নিচে চাপা পইরা সে কি তোমার তেল হয়ে গেছে, ঠিক আছে, বা কয়লা হয়ে গেছে, বা কি শুধুমাত্র হাড্ডি গুড্ডি পইরা আছে, এই যে অবস্থা, এটাকে আমরা কি বলতেছি, জীবাশ্ম বলতেছি, ঠিক আছে। মরে যাওয়ার পর মাটির নিচে থাকতে থাকতে যে তোমার একদম কঙ্কালসার হয়ে যায়, সেটাকে আমরা কি বলতেছি, জীবাশ্ম বলতেছি। তো জীববিজ্ঞানের যে শাখায় এরকম প্রাচীন কালের কোন ধরো ডাইনোসর, ডাইনোসর একটা অনেক সময় বলে না যে 4,000 কোটি বছর আগের একটা ডাইনোসর পাওয়া গেছে, এরকম কি প্রাগৈতিহাসিক জীবের কোনো বিবরণ দেওয়া হয়, এবং এই যে ওর যে ডাইনোসরের যে হাড্ডি গুড্ডি নিয়ে আলোচনা করা হয়, এই যে জীবাশ্ম, এই যে জীবাশ্ম নিয়ে যে সকল আলোচনা করা হয়, সেই সকল যে জ্ঞান, এটাকে আমরা কি বলি, জীবাশ্ম বিজ্ঞান বলে থাকি। মানে বিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা কি বলি, জীবাশ্ম বিজ্ঞান বলে থাকি। এরপর আছে আমাদের জীব পরিসংখ্যান বিদ্যা। পরিসংখ্যান সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আইডিয়া আছে, যে পরিসংখ্যান হচ্ছে তোমাদের একদম ফেভারিট একটা কি চ্যাপ্টার, তাই না, গণিতের 17 নম্বর যে চ্যাপ্টারটা আছে। তো জীব পরিসংখ্যান মানে কি, পরিসংখ্যান মানে কি, যে অল্প সময়ে বেশি জ্ঞান বা খুব সুষ্ঠুভাবে কোন একটা বিষয় সম্পর্কে আমরা যখন একটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে বুঝতে ট্রাই করি, বা আমরা একটা জিনিস শিখি, সেটাকে আমরা কি বলতেছি, পরিসংখ্যান বলতেছি। তো জীব সম্পর্কে জানার জন্য তুমি যখন এই পরিসংখ্যানের হেল্প নিবা, তখন সেটাকে আমরা কি বলবো, জীব পরিসংখ্যান বলবো, ঠিক আছে। তাহলে জীব পরিসংখ্যান বিষয়ক যে জ্ঞান, সেটাকে আমরা কি বলতেছি, জীব পরিসংখ্যান বিদ্যা বলতেছি। আচ্ছা, এরপর দেখো যে পরজীবী বিদ্যা। পরজীবী মানে কি, পরজীবী মানে হচ্ছে বলতে পারো যে তোমাদের কিছু ফ্রেন্ড আছে, দেখবে কি কোনো সময় কোনো জায়গায় কি বিল দেয় না, যখনই বলবা যে বন্ধু কিছু টাকা দে তো, চল কিছু টাকা দে, আমরা একটু ঘুরে আসি, বা ধরো সবাই একসাথে খাইতেছো, তখন মানে ওর কাছে টাকা থাকলেও কি সে হচ্ছে টাকা দিবে না, ঠিক আছে, একদম বলতে পারো কিপটা। তো এই যে তোমার পরজীবী, সে কি করে না, কখনোই কি নিজে কোনো কিছু তৈরি করে না, বা নিজে কোনো কিছু নিজের মতো করে কি খরচ করে কোনো কিছু করতে চায় না, সে হচ্ছে সবসময় আরেকজনের উপর নির্ভরশীল থাকে, ঠিক আছে। কিপটা বন্ধুর মতো সে কি করে, সবসময় আরেকজনের উপর নির্ভরশীল থাকে। এই যে সে যে আরেকজনের উপর বা পরজীবী, বা বলতে পারো যে পরের উপর জীবনটা নির্ভরশীল করে রাখছে, সেজন্য এটাকে আমরা কি বলতেছি, পরজীবী বলতেছি। তো জীববিজ্ঞানের যে শাখায় পরজীবিতা বা পরজীবী জীবের সম্পর্কে আলোচনা করা হয়, সেটাকে আমরা কি বলছি, পরজীবী বিদ্যা বলতেছি, বা প্যারাসাইটোলজি। মৎস্যবিদ্যা, ফিশারিজ, তার মানে কি, মৎস্যবিদ্যা নাম শুনে বুঝতে পারতেছো, যে শাখায় মৎস্য, মাছের গবেষণা, ঠিক আছে, মাছ কিভাবে বড় হচ্ছে, কি খাওয়াইতে হবে ইত্যাদি যা আছে, কিভাবে তুমি ব্যবস্থাপনা করবা, কিভাবে উৎপাদন বাড়াবা। এই যে দেখছো কত সুন্দর সুন্দর কিউট কিউট মাছ, দেখছো, এই যে এই মাছ নিয়ে যে সকল আলোচনা, সেটাকে আমরা কি বলতেছি, মৎস্য বিজ্ঞান। আচ্ছা, এরপর আছে কীটতত্ত্ব।
কীটতত্ত্ব মানে কি, মানে হচ্ছে মশা, মাছি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা নিয়ে যেই শাখায় আলোচনা করা হয়, এদের যে উপকারিতা কি, অপকারিতা কি, এগুলো আমাদের কি কি ক্ষয়ক্ষতি করতে পারে, এইগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি, এন্টোমোলজি বা কীটতত্ত্ব বলি। এরপর হচ্ছে অণুজীববিদ্যা। কীটগুলা, মশা, মাছি ছোট, কিন্তু অণুজীব হচ্ছে আরো ছোট। মানে হচ্ছে অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি মানে হচ্ছে যেই সকল জীব মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, ঠিক আছে, মাইক্রোস্কোপ ছাড়া নরমালি যে সকল জীব দেখা যায় না সেগুলোকে আমরা কি বলি, আমরা অণুজীব বলি, ঠিক আছে। তাহলে যে সকল জীবকে আমরা দেখতে মাইক্রোস্কোপ ইউজ করি, যেমন কি তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের অণুবীক্ষণিক ছত্রাক থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের জীব থাকতে পারে, এই সকল জীব নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেগুলোকে আমরা কি বলি, অণুজীববিদ্যা বলে থাকি। আচ্ছা, এরপর দেখো যে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, এটা তো আসলে বলার কিছু নেই, তোমরা এমনি পারো। কৃষি সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে আমরা কি বলি, যে এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান বলে থাকি। এরপর হচ্ছে মানে অনেকে একটা ড্রিম, ডাক্তার হবো, তাহলে কি বেশি বেশি ভালোভাবে পড়তে হবে এবং বিশেষ করে বায়োলজিটা ভালোভাবে পড়তে হবে। দেখো, চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, ঠিক আছে। আচ্ছা, তো চিকিৎসা বিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয়, মানব দেহ। শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞান যে শুধুমাত্র মানব দেহের উপর নির্ভরশীল, মানে মানে আটকে আছে এরকম না, তোমার পশু পাখি হইতে পারে, তাই না। তো বলতে পারো যে জীব, ঠিক আছে, জীব, জীবের রোগ, হ্যাঁ, তার কি চিকিৎসা হবে, হ্যাঁ, কি করলে জীব ভালো থাকবে, কোন একটা মানুষ ভালো থাকবে, সেই সকল সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে আমরা কি বলতেছি, চিকিৎসা বিজ্ঞান বলতেছি। আচ্ছা, এরপরে দেখো যে জিন প্রযুক্তি। ওই যে একটু আগে কিন্তু আমরা জিন নিয়ে কথা বলছি। জিন কি, মানুষের ডিএনএর যে স্পেসিফিক অ্যাক্টিভ পার্ট, সেটাকে আমরা কি বলতেছি, জিন বলতেছি। আচ্ছা, এই জিনের উপর কাটাছেঁড়া করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়। তো যেই শাখায় এই জিন প্রযুক্তি এবং এর ব্যবহার সম্পর্কিত কথাবার্তা বলা হয় সেগুলোকে আমরা কি বলতেছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে হচ্ছে জিনের উপর কি করা হয়, ইঞ্জিনিয়ারিং করা হয়, ঠিক আছে। যে দেখা যাচ্ছে কি, জিনের একটা পার্ট কেটে আরেক জায়গায় লাগাইতেছে, আরেকটা জীবের একটা জিন আইনা মানুষে লাগাইতেছে। তো এই যে তোমার আদান প্রদান হচ্ছে বিভিন্ন ধরনের প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং করে যে সকল কাজ করা হচ্ছে সেগুলোকে আমরা কি বলি, জিন প্রযুক্তি বলে থাকি। এরপর হচ্ছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। এই যে বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, একটু দেখো যে জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কে যেই জায়গায় কথা বলা হয় সেগুলোকে আমরা কি বলি, প্রাণ রসায়ন বলে থাকি। এরপর একটা তোমরা এমসিকিউ সলভ করো যে নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়। আমি 5টা সেকেন্ড তোমাদেরকে সময় দিই, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, আশা করি তোমরা পারছো। দেখি কে, আমি দেখবো যে কে কে কমেন্ট করছে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কি আছে, বিবর্তন বিদ্যা, বাস্তুবিদ্যা, প্রাণ রসায়ন, জীব প্রযুক্তি। এটা তো অনেকে ভুল করো। তো বিবর্তনের মধ্যে কিন্তু আমরা পড়ছিলাম যে জীবের বিকাশ, তারপর হচ্ছে জীব কিভাবে তোমার একটা জীব থেকে অন্য জীবে তোমার পরিস্ফুটন হয়েছে বা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে, এটাই হচ্ছে কি বিবর্তন বিদ্যা। বাস্তুবিদ্যা কোনটা, জীব এবং প্রকৃতির মধ্যে যে সম্পর্কটা, যে রিলেশনটা। প্রাণ রসায়ন একটু আগে আমরা দেখলাম যে প্রাণ রসায়ন বা বিভিন্ন রোগ নিয়ে যে সকল জায়গায় আলোচনা করা হয়। জীব প্রযুক্তি মানে কি, জিনকে কেটে ছুঁড়ে যে কাজটা করা হয় সেগুলো কি, জীব প্রযুক্তি। তাহলে আনসার কি হবে, যে বিবর্তন বিদ্যা, সেটা কি হবে, বিবর্তন বিদ্যা। আচ্ছা, এরপর কি আছে, যে পরিবেশ বিজ্ঞান, পরিবেশ সম্পর্কিত যে বিজ্ঞান বা জ্ঞান সেটাকে আমরা কি বলছি, পরিবেশ বিজ্ঞান বলতেছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা দেখো যে সামুদ্রিক জীববিজ্ঞান। একটা হচ্ছে নর্মাল জীববিজ্ঞান, আর একটা কি স্পেশাল সামুদ্রিক জীববিজ্ঞান। মানে হচ্ছে সমুদ্রের মধ্যে যে সকল জীব থাকে, যেমন কি হতে পারে তিমি, হাঙর, বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের শৈবাল থাকতে পারে। এই যে সামুদ্রিক জীব নিয়ে যে সকল যে বিজ্ঞানটা আছে সেটাকে আমরা কি বলতেছি, সামুদ্রিক জীববিজ্ঞান বলতেছি। বনবিজ্ঞান বা ফরেস্ট্রি মানে হচ্ছে বন, বনজ সম্পদ, বিভিন্ন ধরনের বনে গাছপালা, বনের যে পশু পাখি, এটা নিয়ে যে সকল বিজ্ঞান সেটাকে আমরা কি বলি, বনবিজ্ঞান বলে থাকি। এরপর দেখো জীব প্রযুক্তি। তো এই জীব প্রযুক্তি একটা ছিল কি, জিন প্রযুক্তি, আরটা কি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আরটা কি জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এটা কি, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের যে প্রযুক্তি, ঠিক আছে, এই যে প্রযুক্তি মানে হচ্ছে জীবের সাথে প্রযুক্তির যে সম্পর্ক, জীব প্লাস যে প্রযুক্তি, জীবের সাথে যে প্রযুক্তির সম্পর্ক, সেটাকে আমরা কি বলি, জীব প্রযুক্তি বলে থাকি। আরটা হচ্ছে কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি। জিন হচ্ছে জিনকে কাটাছেড়ে করে যেটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে ফার্মাসি। ফার্মাসি মানে তো সবাই বুঝো যে ফার্মাসি মানে হচ্ছে ঔষধের দোকান, জিনিসটা এরকম না। ফার্মাসি হচ্ছে ঔষধ সম্পর্কিত যত পড়ালেখা আছে। তোমরা দেখবা যে ভার্সিটিতে কি আছে, যে তোমার ফার্মাসি নামক একটা সাবজেক্ট আছে, খুবই ইম্পর্টেন্ট এবং বলতে পারো যে খুবই চাহিদা সম্পন্ন একটা সাবজেক্ট, ঠিক আছে। ফার্মাসি মানে এটা না যে মানে ওইখানে পড়লে শুধুমাত্র তুমি কি করবা, যে তোমার ফার্মেসিতে বসে
ওষুধ বেচবে এরকম কিছু না। ওইখানে পড়লে যে কিভাবে ওষুধ বানাইতে হয়, এই ওষুধটা কিভাবে ট্রায়াল দিতে হয়, কিভাবে মানুষের জন্য আরো সেফলি তৈরি করা যায়, এই সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে আমরা কি বলতেছি, ফার্মেসি বলতেছি। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যদি আমরা দেখি কি আছে, যে বন্য প্রাণীবিদ্যা, একটা হচ্ছে কি নর্মাল প্রাণীবিদ্যা, আর একটা হচ্ছে কি বন্য প্রাণীবিদ্যা। তারপর হচ্ছে যদি আর কিছু আছে, আর আর হচ্ছে, আচ্ছা আর মনে তেমন কিছু নাই। আচ্ছা আরো আছে, দু একটা আছে। আচ্ছা দেখো, তো বন্য প্রাণীবিদ্যা মানে কি, বনে যে সকল প্রাণী আছে তাদের সম্পর্কিত যে বিজ্ঞান, যেমন হইতে পারে হাতি, জিরাফ, ঠিক আছে, তারপরে যে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, প্যান্থার, এই সকল যে তোমার বন্য প্রাণী, এই বন্য প্রাণী নিয়ে যে সকল বিজ্ঞান আছে সেটাকে আমরা কি বলতেছি, বন্য প্রাণীবিদ্যা বলতেছি। আচ্ছা, এবার তোমরা একটু আনসার করো যে ঔষধ শিল্প, এটা আসলে খুবই ইজি প্রশ্ন। ঔষধ শিল্প এবং এর প্রযুক্তি নিয়ে বিজ্ঞানের যেই শাখা আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি? ফরেস্ট্রি, ফার্মাসি, বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি, লো এখানে ও হবে, আর হচ্ছে মেডিকেল সায়েন্স। কোনটা হবে? একটু ট্রাই করো, আমি দেখি সবাই পারো কিনা, আমি একটু দেখি সবাই পারো কিনা। আচ্ছা, আচ্ছা, তো সবাই জানো এটা হচ্ছে ফার্মাসি হবে, ফরেস্ট্রি মানে হচ্ছে বন বিজ্ঞান, বায়োটেকনোলজি মানে হচ্ছে জীব প্রযুক্তি, মেডিকেল সায়েন্স মানে কি চিকিৎসা বিজ্ঞান। আচ্ছা, এরপর দেখো যে বায়ো ইনফরমেটিক্স, ইনফো মানে কি তথ্য। তো জীবের সম্পর্কে যে সকল তথ্য পাওয়া যায়, এই তথ্যগুলোর প্রসেস, কিভাবে তুমি এগুলাকে সংরক্ষণ করবা, কোন কাজে ইউজ করবা, এই যে তোমার বিভিন্ন ধরনের তথ্য, এই তথ্যকে কিভাবে তুমি প্রসেস করবা, এই যে প্রযুক্তি, কম্পিউটারের সাহায্যে এই যে প্রযুক্তিগুলো নির্ধারণ করা হয়, এগুলোকে আমরা কি বলতেছি? বায়ো ইনফরমেটিক্স বলতেছি। যেমন হচ্ছে ক্যান্সারের তোমার একটা ডাটা আছে, এই ডাটাকে তুমি কিভাবে সাজাবা, কিভাবে এটাকে ইউজ করবা, মানুষের কাজে কেন আসবে এটা, এইটা নিয়ে যে তুমি কম্পিউটার প্রযুক্তি নির্ভর যে বিজ্ঞানের শাখাটা খুলছো, বা আমরা আমি তুমি করো নাই, মানে বিজ্ঞানে খুলছে, সেটাকে আমরা কি বলছি? বায়ো ইনফরমেটিক্স বলতেছি। আচ্ছা, এবার দেখো আবার আসছে খুব ইম্পর্টেন্ট, যে জীবদেহের শ্বসন, রেচন ইত্যাদি সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে আমরা কি বলি? এখানে কি আছে দেখো, সবাইকে আমি 5টা সেকেন্ড টাইম দিয়েছি, দেখি তোমরা কিভাবে আনসার করো। আচ্ছা, শারীরবিদ্যা, ফার্মেসি, চিকিৎসা বিজ্ঞান, প্রাণ রসায়ন। আশা করি সবাই পারতেছো। আনসার কি হবে? শারীরবিদ্যা, ঠিক আছে, সালোক সংশ্লেষণ, রেচন, ঠিক আছে, শ্বসন ইত্যাদি সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে আমরা কি বলতেছি? শারীরবিদ্যা বলতেছি। আচ্ছা, আমি কিন্তু দেখবো যে কারা কারা সঠিক আনসারটা দিছো। আচ্ছা, এরপর দেখো যে মোটামুটি আমাদের 2টা পার্ট শেষ, যে ফলিত জীববিজ্ঞান আর কি ভৌত জীববিজ্ঞান, 2টা কিন্তু শেষ। এরপর হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই টপিকটা আসার পর পোলাপানে মাথা নষ্ট হয়ে যায়। এই বলে কি যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, বা শ্রেণীবিন্যাস বলতে কি বুঝো, এটা সংজ্ঞা দাও। বা ক্ষয় কিন্তু খুবই আসে, ক্ষয় আসে যে শ্রেণীবিন্যাস বলতে তুমি কি বুঝো। এইটা আসার পর পোলাপানে মাথা একদম নষ্ট হয়ে যায়। এখন এইটা পরে দেখো, বই পরে দেখো, এটা পরে দেখো, স্লাইড পরে দেখো, আগে আমার সাথে একটু মানে ট্রাই করো, দেখো জিনিসটা বুঝো কিনা। তো শ্রেণীবিন্যাস দেখলে কি আমাদের মাথাটা নষ্ট হয়ে যায়। তো আমাদের যেটা করতে হবে, আগে জিনিসটা বুঝতে হবে যে শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি। আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীতে কি আছে? লক্ষ লক্ষ প্রজাতির জীব আছে। এক এক জীবের এক এক ধরনের কি অভ্যাস, এক এক ধরনের স্বভাব, এক এক ধরনের তোমার অঙ্গসংস্থান বিদ্যা, এক এক ধরনের তোমার কি তোমার স্বভাব থাকে, বিভিন্ন ধরনের তোমার বৈশিষ্ট্য থাকে। এখন তুমি যদি সবার সম্পর্কে জানতে চাও, তোমার তো জীবনই শেষ হয়ে যাবে। তুমি যদি ডেইলি একটা করে জীব সম্পর্কে জানতে চাও, তাহলে কি তোমার সারা জীবন চলে যাবে এই শুধুমাত্র কি তোমার তাও শেষ করতে পারবে না, যে তুমি শুধু দেখবা কি যে কোন জীবের কি বৈশিষ্ট্য। তো এখন যেটা করতে হবে, আমরা যেটা করতে পারি যে এতগুলা না জেনে আমরা যদি একটা গ্রুপ গ্রুপ করে জানি। যেমন মনে করো যে একটা ফুটবল খেলায় কি হয়? 11 জন প্লেয়ার নামে। ফুটবল খেলায় কি হয়? তোমার 11 জন প্লেয়ার নামে, 11 জন প্লেয়ার নামে, ঠিক আছে, 11 জন প্লেয়ার নামে। এই 11 জন প্লেয়ার কিন্তু নর্মালি 4টা বিশেষ পজিশনে খেলে। যদি বলি কি কি, তোমরা তো মোটামুটি কোরিলেট করতে পারো। যেমন হচ্ছে কি, একজন থাকে গোলকিপার, তারপরে 3জন বা 4জন থাকে কি তোমার ডিফেন্ডার, তারপর থাকে হচ্ছে মিডফিল্ডার, তারপর থাকে স্ট্রাইকার। তো 11 জনের খেলা সম্পর্কে না যাই না, তুমি যদি 4টা পজিশন সম্পর্কে জানো এবং 4 পজিশনের কাজ কি এটা যদি তুমি জানো, তাহলে কিন্তু কি এই 11 জন প্লেয়ার সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে। সামনে যারা থাকবে তারা নর্মালি স্ট্রাইকার হয়, তাদের কি হয়? শুটিং ক্ষমতা খুব ভালো হয়, তারা খুব ভালো শুট করতে পারে, ঠিক আছে। মিডফিল্ডার কি করতে পারে? যে তারা হচ্ছে প্লে মেকিং করে, ঠিক আছে, খেলাটাকে গুছিয়ে আনে। ডিফেন্ডার কি করে? যদি অ্যাটাক হয় সেটাকে বাধাতে দেয়। গোলকিপার কি করে? গোল সেভ করে, ঠিক আছে। এইটুক জানলে কি তোমার মোটামুটি 11 জন কি হয়ে খেলতেছে তুমি বুঝতে পারতেছো। ঠিক সেম ভাবে যখন আমরা এই জীব সম্পর্কে জানতে চাবো, তখন দেখবো কি
লক্ষ লক্ষ ধরনের জীব, এত জীব সম্পর্কে আমার জানার সময়ও নাই, মানে দরকারও নেই। তো আমি যেটা করবো যে গ্রুপ গ্রুপ করে আমি জানবো যে দেখা যাচ্ছে যে তোমার বলতে পারো যে বাঘ, চিতাবাঘ, মেছো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে বলতে পারো সিংহ, তারপরে প্যান্থার, জেগুয়ার, এগুলো কি সবগুলার স্বভাব একরকম, ঠিক আছে, প্রায় একই রকম। তারপরে ধরো মানুষ, গরিলা, শিম্পাঞ্জি, এদের সব কাছাকাছি। তারপরে ধরো মশা, মাছি, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, এগুলার কি ধর্ম কাছাকাছি। তো এইভাবে তুমি কি করতে পারো, গ্রুপ গ্রুপ করতে পারো। এই যে অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে যে তুমি একটা গ্রুপ করলা, একটা বিন্যাস করলা, এইটা হচ্ছে কি, বা বিভিন্ন শ্রেণীতে ভাগ করলা, বিভিন্ন শ্রেণীতে তুমি যে বিন্যাস করলা, এটা কি আমাদের শ্রেণী বিন্যাস, ঠিক আছে। তো দেখো এখন যা বলছি, এখন জাস্ট তুমি একটু যদি পড়ো যে আজ পর্যন্ত আমরা এত এত লক্ষ প্রজাতির নামকরণ পাইছি, এত এত লক্ষ আমরা কি পাইছি, জীব পাইছি, এদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, এত ধরনের বৈশিষ্ট্য আমাদের জানা খুব একটা মানে সম্ভব না, হ্যাঁ, মাথায় ঢুকবে না, এগুলো বিন্যাস করা খুবই কঠিন কাজ। তো কিন্তু কি বিন্যাস তো করতেই হবে আলটিমেটলি। তো এই জন্য আমরা কি করবো, একটা সঠিক নিয়মে কি করবো, এগুলাকে আমরা সাজাবো, শ্রেণীবিন্যাস করব। এই যে শ্রেণীবিন্যাস করার জন্য যে একটা স্বতন্ত্র শাখা, সেটাকে আমরা কি বলতেছি, শ্রেণীবিন্যাস বিদ্যা বলতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই বলবা, আমি এটা তোমাদেরকে আবার বুঝাবো, ঠিক আছে, যেহেতু লাইভ ক্লাস না, তোমাদের জিনিসটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এরপর দেখো যে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের মধ্যে কি কি তোমার ধাপ আছে, খুবই ইম্পর্টেন্ট। যে শ্রেণীবিন্যাসের মধ্যে টোটাল কয়টা ধাপ আছে, 7টা ধাপ আছে। কয়টা ধাপ আছে, 7টা ধাপ আছে। কি কি, কে, পি, সি, ও, এফ, জি, এস। তাহলে কে তে কি, কে তো হচ্ছে কিংডম, কিংডম। পি তে হচ্ছে কি, ফাইলাম, বাংলাটাও শিখবো, ফাইলাম। সি তে হচ্ছে কি, ক্লাস। ও তে হচ্ছে কি, অর্ডার। এফ তে কি, ফ্যামিলি। জি তে কি, জেনাস। এস তে কি, স্পিসিস, ঠিক আছে, স্পিসিস। এগুলো তোমাদের এমসিকিউ আসতে পারে, যে কোনটা এরা কি বুঝাচ্ছে এবং কোনটার ক্রম কোনটা। তোমরা জাস্ট এইভাবে মনে রাখবা যে কে পি সি ও এফ জি এস, ঠিক আছে, এইভাবে পড়লেই তোমাদের হবে। এই যে তোমাদেরকে একটা সিরিয়াল শিখাইলাম, এই সিরিয়ালটা শুধুমাত্র এসএসসি না, এইচএসসি তে লাগবে, তোমাদের ভার্সিটিতেও লাগবে, ঠিক আছে। এই জন্য একবারই শিখে ফেলো, যাতে ভবিষ্যতে আর শিখতে না হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন এই যে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে, এই যে মহান ব্যক্তি যে তোমাদের পড়ালেখা বাড়াই দিছে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা থাকতেই না। তো এই মহাবিজ্ঞানী তোমাদের কি করছে, এই পড়ালেখা বাড়াই দিছে। এর নাম হচ্ছে কি, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি হচ্ছে শ্রেণীবিন্যাস, তারপর হচ্ছে নামকরণ, এগুলো সম্পর্কে তিনি কথা বলেন। এবং এই যে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, বা উদ্ভিদ এবং প্রাণীকে যে আলাদা করা, ঠিক আছে, জীবের মধ্যে যে দুইটা শাখা তৈরি করা, এইগুলো হচ্ছে তিনি করেন, ঠিক আছে। বিজ্ঞানী অ্যারিস্টটল এই কাজগুলো করেন, খুবই খারাপ কাজ করছে, তাই না। এবার হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য ও উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে যে আমার ভাই সারা জীবনের এত সময় নাই যে সারা দুনিয়া যত জীব আছে সবগুলোর আমি বসে বসে কি গবেষণা করব। আমার লক্ষ্য হচ্ছে এইটা, আমি হচ্ছে এমন একটা শর্টকাট সেগমেন্ট তৈরি করব, বা শর্টকাট একটা ট্রিক তৈরি করব, যেই ট্রিকের মাধ্যমে অল্প সময় আমি সব ধরনের জীব সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। এইটাই হচ্ছে কি আমাদের শ্রেণীবিন্যাসের লক্ষ্য, যে অল্প সময়ে জীবজগৎকে সঠিকভাবে, সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প পরিশ্রমে, বা কি অল্প সময়ে জানার যে তোমার লক্ষ্য, এটাই কি আমাদের শ্রেণীবিন্যাসের মেইন লক্ষ্য, যে তুমি অল্প সময়ে সবকিছু সম্পর্কে বিশদ আইডিয়া নিতে চাও। এরপরে কি আছে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা কারোরই মনে থাকে না। উদ্দেশ্য যখন তুমি পড়বা, তখন মনে রাখবা যে তোমাকে কোনো একটা কিছুর শ্রেণীবিন্যাস করতে বলছে। ধরো তোমাকে বলছে কি, তুমি আফ্রিকা জঙ্গলে যাও, আফ্রিকা জঙ্গলে যে ওইখানে যত ধরনের তুমি কি উদ্ভিদ প্রাণী দেখবা, এগুলো সম্পর্কে তুমি একটা কি করো, যে প্রেজেন্টেশন দাও, ঠিক আছে, আমাদেরকে জানাবা যেখানে তুমি কি কি দেখছো, কোনটার বৈশিষ্ট্য কিরকম, ওগুলার কোনো প্রকার ইয়া বানানো যায় কিনা, গোত্রতত্র বা কাজ বানানো যায় কিনা, তুমি এটা দেখে আমাদেরকে জানাও। তখন তুমি কি করবা, তখন তুমি আফ্রিকার জঙ্গলে যাবা, জঙ্গলে যাওয়ার পর দেখবে কি শত শত ধরনের জীব আছে। তুমি কি করবা, এগুলাকে বিভিন্ন দল উপদলে ভাগ করবা। যেমন হচ্ছে পাখি থাকতে পারে, তারপর হচ্ছে থাকতে পারে যে মাছ থাকতে পারে, সরীসৃপ থাকতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থাকতে পারে। এরকম কি প্রত্যেক সবগুলো জীবকে আমি কি করব, দল উপদলকে ভাগ করব। এই যে তুমি দল উপদলে ভাগ করছো, এগুলোর উপর কি করবা, তুমি হচ্ছে প্রথমে আইডিয়া নিবা। আচ্ছা, এগুলো হচ্ছে পাখি, এগুলো হচ্ছে সরীসৃপ, এগুলো হচ্ছে কীট পতঙ্গ, তুমি আইডিয়া নিলা। আইডিয়া নেওয়ার পর তুমি কি করবা, যে এই যে তুমি যতগুলা তুমি জ্ঞান পাইছো বা যতগুলা তুমি তথ্য পাইছো, এগুলাকে হচ্ছে প্রথমে সংরক্ষণ করবা। তুমি কি ধরো একটা খাতায় নিবা, ঠিক আছে, ধরো একটা খাতা নিলা, এই যে খাতাটা নিয়ে তুমি কি করলে, লিখে রাখলা। আচ্ছা, প্রথমে আমি দেখলাম যে এই যেখানে পাখি আছে, তারপর হচ্ছে কি আছে, তোমার সরীসৃপ আছে, সাপ আছে, এগুলো আমি লিখলাম। কি করলাম,
আমি হচ্ছে লিখলাম। লেখার পর আমার কি করতে হবে, এই যে সবকিছু দেখছি সবকিছু তো আমার জন্য ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট এগুলোকে আমি কি করব, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। হুম, তোমার তো সবকিছু নিয়ে আলোচনা করার দরকার নেই। ওইখানে ইম্পর্টেন্ট কি, ধরো হাতিটা ইম্পর্টেন্ট, জিরাফটা ইম্পর্টেন্ট, সব প্রাণী ইম্পর্টেন্ট, তারপর কি বেশি ইম্পর্টেন্ট কোনগুলো তোমার তো মাথায় একটা আইডিয়া আছে, তুমি ওই সকল জিনিসগুলোকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করবা। এবং প্রতিটি জীবকে শনাক্ত করে, এই যে তুমি যে সকল জীবকে তুমি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছো, এই প্রত্যেকটা জীবকে তুমি হচ্ছে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করবা। যেমন হচ্ছে হাতির বৈজ্ঞানিক নাম কি, জিরাফের বৈজ্ঞানিক নাম কি আছে, থাকলে তো আছে, ওগুলো তুমি নোট করলা, আর যদি না থাকে সেক্ষেত্রে কি তুমি নতুন করে একটা নাম দিলা। আচ্ছা, সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় যে সকল জীব আছে, প্রথমে কি আমি সবগুলোরে দেখছি, দেখার পর ইম্পর্টেন্ট গুলাকে আমি শর্টলিস্ট করছি। এরপরে দেখবো এগুলোর মধ্যে মানব কল্যাণে নিয়োজিত কারা, বা এদের মধ্যে কোনগুলো বেশি আমাদের জন্য উপকারী, সেইগুলোকে নিয়ে আমি এবার কি কাজ করব। এরা যাতে এইখান থেকে বিলুপ্ত হয়ে যেতে না পারে বা বিলুপ্ত না হয়, বা এদেরকে কিভাবে সংরক্ষণ করা যায়, কারণ কি এগুলো আমাদের জন্য উপকারী, এদের সংরক্ষণ সম্পর্কে আমি কি করব, কাজ করব। তাহলে এই যে প্রত্যেকটা ধাপ, এখানে কয়টা ধাপ আছে দেখো, এই যে 1, তারপর হচ্ছে 2, 3, 4, আর হচ্ছে 5। এই 5টা লাইন তুমি হচ্ছে কাইন্ডলি মনে রাখবা। তাহলে কি বললাম, প্রথম হচ্ছে দল উপদলে বিভাগ, মানে দল উপদলে বিভক্ত করা, তারপর হচ্ছে যে তোমার আহরিতগণকে তোমার কি করা, সংরক্ষণ করা, তুমি হচ্ছে সংরক্ষণ করবা, তারপর সংক্ষিপ্তভাবে প্রকাশ করবা, তারপর হচ্ছে যে সকল জীবের নাম আছে সেগুলোর নাম দিবা, মানে নামকরণ, বিপদ নামকরণ আছে সেগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে নামকরণের ব্যবস্থা করবা। আর লাস্টে যেগুলো আমাদের মানব কল্যাণে প্রয়োজনীয় সেগুলোকে আমি কি করবো, শনাক্ত করে তাদের সংরক্ষণে এগিয়ে আসবো। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। আশা করি এরপর আর ভুলবা না, গল্পে গল্পে একটু চাইলে মনে রাখতে পারো। এরপর হচ্ছে এই যে আমাদের শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসের কাহিনী শুরু হয়েছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ আসে যে কোনটা কিসের অন্তর্ভুক্ত। তো দেখো, এই যে জীব জগৎকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে তোমার বলতে পারো যে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ঠিক আছে, এরকম বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কিন্তু বিজ্ঞানী আর এইচ হুইটেকার তিনি কি করছে, তিনি হচ্ছে পঞ্চরাজ্য একটা প্রস্তাবনা দিছে। পঞ্চরাজ্য মানে কি, 5টা রাজ্যের একটা প্রস্তাবনা দিছে। কি কি, 1 নাম্বার রাজ্য মনেরা, 2 নাম্বার রাজ্য কি প্রোটিস্টা, তারপর হচ্ছে ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া। আচ্ছা, সে কি করলো, এরকম 5টা রাজ্যের নাম দিল। এখন হুইটেকার যখন পঞ্চরাজ্যের প্রস্তাবনা দিছে, তারপরে বিজ্ঞানী মার্গুলিস আইসা বলে কি, যে তুমি যা দিছো ঠিক আছে, কিন্তু আমি চাইলে একটু সুন্দরভাবে জিনিসটাকে সাজাইতে পারি। উনি কি করছে, যে তোমার কোষের ভেতরের অবস্থার উপর ভিত্তি করে এই 5টাকে আবার 2টা ভাগে ভাগ করছে। যাদের কোষ সুগঠিত তাদেরকে আমরা রাখছি ইউক্যারিওটাতে, আর যাদের কোষ সুগঠিত না তাদেরকে আমরা কোথায় রাখছি, প্রোক্যারিওটা মানে কি, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিও মানে কি নিউক্লিয়াস। তো যাদের নিউক্লিয়াস সুগঠিত না তারা হচ্ছে প্রোক্যারিওটা, মানে কি আদি নিউক্লিয়াস যুক্ত বা আদি কোষী জীব। তো প্রোক্যারিওটা মানে কি আদি নিউক্লিয়াস যুক্ত বা আদি কোষী জীব। তো আদি কোষী জীবের রাজ্য কোনটা, মনে রাখ। আর এগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে প্রকৃত কোষী জীব। তো আদি কোষী জীবে কি থাকে, আদি কোষী জীবে মেনলি কিছুই থাকে না। ঠিক আছে, সে যেহেতু আদি, তার কাছে কিছুই থাকে না, তার কাছে মেনলি রাইবোজোম থাকে, কিছু হিস্টোন প্রোটিন থাকতে পারে। আর অন্যান্য যে সকল জিনিস থাকা দরকার, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোজোম, এগুলো কিছুই থাকে না। এগুলো কোথায় থাকবে, এগুলো হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী যে সকল জীব আছে। ঠিক আছে, প্রকৃত কোষী জীব যেগুলো আছে, প্রকৃত কোষী যে সকল জীব আছে সেগুলো কি তোমার ইউক্যারিওটার অন্তর্ভুক্ত হয়ে থাকে। আচ্ছা, তো ইউক্যারিওটার মধ্যে কি আছে, তোমার প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। এইবার এই 2জন বিজ্ঞানীর প্যারা খাই আমরা বাঁচতে পারতাম, কিন্তু এরপরে একজন দাদু আসছে। এই দাদু এসে বলতেছে, কিরে কোথায় যাচ্ছ, খেলা কিন্তু শেষ হয় নাই, তোমাদেরকে প্যারা দেওয়ার জন্য কিন্তু আমি আসি। এই ভদ্রলোকের নাম হচ্ছে, হ্যাঁ দেখছো, পায়ে পা তুলা তোমার উপর টার্গেট করছে, কিরে কই যাস, পড়ালেখা এত সোজা, খারা। এই যে বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম কি, এই বিজ্ঞানীর নাম হচ্ছে টমাস ক্যাভেলিয়ার স্মিথ। ঠিক আছে, টমাস ক্যাভেলিয়ার স্মিথ। ঠিক আছে, এই দাদু করছে কি, এই দাদু তোমাদের পড়ালেখা আরো বাড়াই দিছে। সে 2006 সালে এসে বলছে কি, যা করছো এখন একটু চেঞ্জ করো। তুমি এই যে মনের রাজ্যের নাম পাল্টাই দাও, নাম বলো কি, এর নাম হচ্ছে ব্যাকটেরিয়া, এর নাম কি, ব্যাকটেরিয়া। ওকে, মানলাম না, আমার ভালো লাগতেছে না, আরো একটু চেঞ্জ করা দরকার। এই যে প্রোটিস্টা রাজ্যকে ভেঙে দাও, ভেঙে হচ্ছে 2টা আলাদা রাজ্য করো। কি করো, 2টা আলাদা রাজ্য করো। একটা হচ্ছে প্রোটোজোয়া, আর একটা হচ্ছে কি ক্রোমিস্টা। আচ্ছা ঠিক আছে, কি বললাম,
প্রোটোজোয়া আর প্রোমিস্টা। তার মানে এই যে আমাদের টমাস ক্যাভিলিয়ার স্মিথ উনি কিন্তু আলটিমেটলি আমাদেরকে 6টা রাজ্যের কথা বলছেন, ঠিক আছে। এই হলো আমাদের কাহিনী, যে কাহিনীগুলো কেমন হয়েছে। প্রথমে আরে ছুইটেকার বলছে 5টা রাজ্য, এই 5টা রাজ্যকে একটু সুন্দরভাবে সাজাইছে হচ্ছে মার্গুরিস। আর পরবর্তীতে এই দাদু এসে বলছে কি, না এত সহজে তো তোমাদেরকে ছাড়া যায় না, সে কি করছে এগুলোকে ভাইঙা 6টা রাজ্যে পরিগণিত করছে। আচ্ছা, এবার দেখো যে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব কে করে। অলরেডি তোমরা জানো যে এটা হচ্ছে বিজ্ঞানী আরে ছুইটেকার, ঠিক আছে। বিজ্ঞানী আরে ছুইটেকার পঞ্চরাজ্যের প্রস্তাবনা দেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রথম রাজ্য, ঠিক আছে, মনেরা। ঠিক আছে, মনেরা নিয়ে আমরা কথা বলবো। মনেরা বা বলতে পারো যে মুনিরা নামে একটা মেয়ে আছে, তার হচ্ছে দুঃখ, ঠিক আছে। মনে করো কি মুনিরা হচ্ছে অনেক দুঃখ, অনেক দুঃখ। তার কি নাই, তার মনে শান্তি নাই। কারণ কি, তার মধ্যে কিছুই নাই, তার খালি কি সব হচ্ছে অভাব, ঠিক আছে, অনেক দুঃখ। তার হচ্ছে কি শুধু অভাব আর অভাব। মনেরার মুনিরার কি অনেক দুঃখ। আচ্ছা দেখো, এরা হচ্ছে এক কোষী, ওর কি কোনো প্রকার ফ্রেন্ড নাই, সে হচ্ছে কি এক কোষী। ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি, সে হচ্ছে ফিলামেন্ট তৈরি করে, সুতার মতো কি তৈরি করতে পারে, ফিলামেন্ট তৈরি করে। কলোনিয়াল, তারা কি করতে পারে, কলোনি আকারে বাস করতে পারে। আচ্ছা, একটা হচ্ছে এক কোষী, তার কোষ একটা, কিন্তু একটাই জীব, এক কোষে একটা জীব। আর এরকম অনেকগুলা কোষ বা অনেকগুলা জীব কি করতে পারে, কলোনি তৈরি করতে পারে। আচ্ছা, কোষে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা এগুলো নাই। আমরা যখন নিউক্লিয়াস সম্পর্কে জানবো তখন একটু বিস্তারিত আইডিয়া হবে যে একটা নিউক্লিয়াসে কি থাকে, যে তোমার নিউক্লিয়ার পর্দা থাকে, তারপর হচ্ছে নিউক্লিওলাস থাকে, তারপর হচ্ছে ক্রোমাটিন তন্তু থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, ওর মধ্যে কিছুই নাই, জাস্ট হচ্ছে এই জিনিসটা আছে, ঠিক আছে, জাস্ট হচ্ছে এই জিনিসটা আছে, এই যে এই জিনিসটা আছে, শুধুমাত্র এই ক্রোমাটিন তন্তুটা আছে, আর কিছুই নাই, ঠিক আছে। তার মানে কি, তার মনে অনেক দুঃখ, আর কোনো কিছুই থাকবে না। আচ্ছা, তারপর হচ্ছে শুধুমাত্র রাইবোজোম আছে, অন্যান্য যে সকল জিনিস থাকার কথা যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো কিচ্ছুই নাই। এদের মাইটোসিস মিওসিস কিছুই হয় না। এটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া, মানে কি এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। দ্বিবিভাজন প্রক্রিয়ায় এরা হচ্ছে কি বংশ বিস্তার করে। এরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে, মানে হচ্ছে সে নিজে খাবার তৈরি করতে পারে না, নরমালি অন্যের উপর নির্ভরশীল থাকে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস মানে কি সালোক সংশ্লেষণ করার মাধ্যমে খাবার তৈরি করতে পারে। এগুলোর উদাহরণ কি, নীলাভ, সবুজ শৈবাল, যেটাকে আমরা বলতেছি নস্টক, যাহাই নস্টক তাহাই কি নীলাভ, সবুজ শৈবাল। আর কি আছে, ব্যাকটেরিয়া। আর কি আছে, ব্যাকটেরিয়া। আচ্ছা, এই দুইটা পড়লেই হবে। তো আমরা যদি মনে রাখতে না পারি, আমরা চাইলে একটা ট্রিক্স শিখতে পারি, এটা হচ্ছে তোমার সাইড ভ্যাট ট্রিক্স, এর নাম হয়ে গেছে কি সাইড ট্রিক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে মনের মাঝে নীল ব্যাগ, ঠিক আছে। অনেকের মনে অনেক ধরনের কি জিনিসপত্র চলে, তো কারো মনে কি আছে যে গার্লফ্রেন্ডের জন্য কি করতে হবে, যে নীল ব্যাগ কিনতে হবে, তো মনের মাঝে নীল ব্যাগ, তার মানে হচ্ছে মনেরা, নীলটা হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল, আর ব্যাগটা হচ্ছে কি ব্যাকটেরিয়া, ঠিক আছে, চাইলে মনে রাখতে পারো। এরপরে কি আছে আমাদের, আমাদের প্রোটিস্টা, ঠিক আছে। আচ্ছা, একটা এমসিকিউ দেখি, যে কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে। দেখো, ব্যাকটেরিয়া মানে হচ্ছে মনোরাজ্যের যে সকল জীব আছে সেখানে কি দেখা যায়, মাইটোকন্ড্রিয়া না থাকে না, প্লাস্টিড থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, থাকে কি রাইবোজোম, থাকে হচ্ছে রাইবোজোম। আচ্ছা, এরপরে দেখো যে প্রোটিস্টা আরো ভয়ঙ্কর জায়গা। দেখো, এক কোষী হইতে পারে, বহু কোষী হইতে পারে, একা একাও থাকতে পারে, কলোনি বা দলবদ্ধভাবেও থাকতে পারে। ফিলামেন্ট বা ফিলামেন্ট, সুতার মতো ফিলামেন্ট তৈরি করতে পারে। সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, আমরা প্রথমে বলছিলাম যে এটা কি সুগঠিত না, মনেরা হচ্ছে সুগঠিত না, মনেরা কি সুগঠিত না, এটা কি সুগঠিত না, সুগঠিত না। আর বাকি সবাই কি সুগঠিত, ঠিক আছে, এটা কি সুগঠিত না, বাকি সবাই কি সুগঠিত। আচ্ছা, এবার দেখো, এদের মধ্যে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, সকল ধরনের অঙ্গাণু থাকবে, যেহেতু সবকিছু এরা উন্নত, এদের মধ্যে কি থাকবে, সকল ধরনের অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড সবকিছু থাকবে। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে হইতে পারে, গ্রহণ হইতে পারে ফটোসিনথেটিক, মানে সবভাবেই কি তারা ডাইভার্স হয়ে তারা খাদ্য গ্রহণ করতে পারে। মাইটোসিসের মাধ্যমে বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটবে এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটবে। যদি বলে যে কোন রাজ্যে তোমার মাইটোসিস এবং অযৌন জনন এবং যৌন জনন দুইটাই ঘটে, সেটা আনসার কি হবে, প্রোটিস্টা। আর অযৌন জননের যে কোষ বিভাজন পদ্ধতি সেটা হচ্ছে মাইটোসিস, আর যৌন প্রজনন যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলি, কনজুগেশন। এখন তুমি বলতে পারো যে কনজুগেশন জিনিসটা কি, মাইটোসিস তো আমরা মোটামুটি পড়ছি, তো এটা সামনে আমরা পড়বো, কনজুগেশন জিনিসটা কি। কনজুগেশন মানে হচ্ছে যে ধরো এই একটা জীব আর এই একটা জীব, এরা কি করবে, মাঝখানে একটা নালী তৈরি করবে, নালী তৈরি করে এর ডিএনএ এর জিনিসপত্র একে দিয়ে দিবে, ঠিক আছে। তখন কি এখান থেকে নতুন তোমার জীব সৃষ্টি হবে। আচ্ছা, এই যে তোমার একটা জীব আর একটা জীবকে যে তাদের ডিএনএ বা নিউক্লিয়ার জিনিসপত্র যে আদান প্রদান করলো, এটাকে আমরা কি বলতেছি, কনজুগেশন বলতেছি। এবং এখানে কি হয়, যে জৈবনিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুটি গ্যামিট, যদিও এখানে গ্যামিট থাকে না,
তারপর যেহেতু বইয়ে বলছে গেমিং, এই জন্য কি আমরা গেমিং বলবো। এদের মিলনের মাধ্যমে কি হয়, যৌন প্রজনন হয়ে থাকে। এখানে কোনো প্রকার ভ্রূণ গঠিত হয় না। ভ্রূণ মানে আমরা কি বলছিলাম, এই যে পরিস্ফুটনরত যে অবস্থা, হাত পা যে তৈরি হবে হবে ভাব, ওই অবস্থাকে আমরা কি বলতেছিলাম, ভ্রূণ বলতেছিলাম। তো এদের কি না এরকম অবস্থা নাই, ওরা কি ডাইরেক্ট কি নতুন একটা জীব সৃষ্টি হয়ে যায়, এত ঝামেলার মধ্যে ওরা যায় না। এদের উদাহরণ কি, প্রোটোজোয়া, অ্যামিবা, প্যারামিসিয়াম, এককোষী শৈবাল। এককোষী শৈবালের অপর নাম কি, ডায়াটম। হ্যাঁ, ডায়াটম হচ্ছে এক ধরনের এককোষী শৈবাল। এককোষী শৈবাল, ডায়াটম হচ্ছে কি এককোষী শৈবাল, এবং কি বহুকোষী শৈবাল, মানে সব ধরনের শৈবাল বলতে পারো সব ধরনের শৈবাল। তো এটা শিখতে পারো এরকম যে প্রিয়ার ডায়েরিতে আমি এবং শিউলি। মনে করো যে তোমার একটা গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, ওর নাম কি প্রিয়া। তো প্রিয়া তোমাকে কি সবসময় ভালোবাসে, একটা ডায়েরি মেনটেন করে। তো তুমি কি করলা, একটু চিট করলা, চিট করে হচ্ছে শিউলির সাথে কি প্রেম করা শুরু করলা। তখন তোমার যে আগের গার্লফ্রেন্ড, মানে যদিও তুমি ওরা এক্স করে দিছো, ওরা আর ভালোবাসে না, কিন্তু ও কিন্তু তোমার ভালোবাসে। এই যে প্রিয়া, প্রিয়া কি করছে, ডায়েরিতে তোমার আর শিউলির নাম লিখে দিছে, বলছে যে এরা হচ্ছে আমাকে কষ্ট দিছে। তো প্রিয়ার ডায়েরিতে আমি এবং শিউলি, আমি না কিন্তু তুমি, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু এইসব কাজ করি না, তোমরা করলে বললো। আচ্ছা, এরপর দেখো যে ডায়াটম কোন, আচ্ছা এটা তো আমি ব্যাখ্যা করি না। তো প্রিয়াতে হচ্ছে কি প্রোটোজোয়া, ডায়েরিতে হচ্ছে ডায়াটম, আমি তো হচ্ছে অ্যামিবা, তারপর কি শিউলিতে হচ্ছে আমাদের শৈবাল, এককোষী শৈবাল হইতে পারে, বহুকোষী শৈবালও হইতে পারে। আচ্ছা, আর পথে এটাও মনে রাখতেও পারো যে প্রোটোজোয়া আর কি প্যারামিসিয়াম, ঠিক আছে, পথে দুইটাই মনে রাখবা, যে প্রোটোজোয়া আর কি প্যারামিসিয়াম। আচ্ছা, এরপর দেখো যে একটা এমসিকিউ সলভ করি। ডায়াটম কোন রাজ্যের জীব, একটু আগে আমরা দেখলাম যে প্রিয়ার ডায়েরিতে আমি আর শিউলি, আমি কিন্তু না, আমার নাম পরে বইলো না কিন্তু, ঠিক আছে। প্রিয়ার ডায়েরিতে আমি এবং শিউলি, তাহলে এটা হচ্ছে কি প্রোটিস্টার অন্তর্ভুক্ত, এটা কি প্রোটিস্টার অন্তর্ভুক্ত। এরপর দেখো যে ফানজাই, ফানজাই হচ্ছে ওই যে যেটা বললাম যে কিছু দেখবা যে কিছু পোলাপান আছে যারা কি করে সবসময় আরেকজনেরটা খায়, কোনো সময় কাউকে কি করে না, যে কোনো প্রকার খাওয়ায় না, ঠিক আছে। সে হচ্ছে সবসময় কি নিজের মানে সেলফ ইয়া থাকে, ঠিক আছে। তো একটু সেলফিশ টাইপের থাকে, যদি এটা বলা ঠিক না। তো ফানজাই হচ্ছে এই জিনিসগুলো তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো। এরা হচ্ছে অধিকাংশ স্থলজ, মানে কি এরা হচ্ছে স্থলে বাস করতে পারে। মৃত জীবী মানে মরা কোনো জীবের খাবার খাইতে পারে, মানে কোনো একটা মরা জীবেরও উপর সে হচ্ছে অ্যাটাক করে, ওর দেহের জিনিসপত্র সে হচ্ছে খায়। পরজীবী হয়তো মরা জীবের উপর সে নির্ভরশীল থাকে, অথবা কোনো একটা জীবন্ত জীবের উপর নির্ভরশীল থাকতে পারে। পরজীবী আর মৃতজীবী প্রায় কাছাকাছি, কিন্তু সেম না। পরজীবী এটা হচ্ছে কি জীবন্ত কোনো জীবের উপর সে হচ্ছে নির্ভরশীল, আর মৃতজীবী মানে হচ্ছে সে এটাও কি নির্ভরশীল, কিন্তু কি মৃত জীবের উপর নির্ভরশীল। আচ্ছা, এটা হচ্ছে এককোষী হইতে পারে, অথবা মাইসেলিয়াম বা সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত হইতে পারে। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে তৈরি, খুবই ইম্পর্টেন্ট। কোষ প্রাচীরে কি থাকবে, কাইটিন থাকবে, খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্ট থাকবে না, যেহেতু পরজীবী আরেকজনকে খাবে, সে তার মধ্যে কি নাই, ক্লোরোপ্লাস্ট নাই, সে কি নিজে নিজে খাবার তৈরি করতে পারে না। শোষণ করবে, স্বাভাবিক, সে কি করবে, সবসময় কি শোষণ করবে, সবসময় কি করবে, আরেকজনটা খাবে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। আচ্ছা, হ্যাপ্লয়েড মানে কি, যদি এক সেট ক্রোমোজোম থাকে সেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড, যদি দুই সেট ক্রোমোজোম থাকে সেটাকে আমরা কি বলি, ডিপ্লয়েড বলি। যদি তিন সেট থাকে ট্রিপ্লয়েড, যদি আরো সেট থাকে পলিপ্লয়েড, ঠিক আছে। দুই সেট থাকলে কি ডিপ্লয়েড, ঠিক আছে। তাহলে এরা কি করবে, হ্যাপ্লয়েড স্পট দিয়ে তারা কি করবে, বংশবৃদ্ধি করবে। তো এগুলোর উদাহরণ কি, ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। তো এটা তুমি বলতে পারো, এই যে একটু আগে দেখলা যে প্রিয়ার ডায়েরিতে আমি আর শিউলি, এই ঘটনার পর যখন তুমি বুঝতে পারলা যে প্রিয়া কিন্তু ডায়েরিতে এই জিনিসগুলো লিখে রাখছে, ঠিক আছে। তো এখন তখন অনেক তোমার মনে হবে না যে তোমার তুমি হচ্ছে পেইন খাচ্ছ, এবং এই পেইন তোমাকে বাড়াই দিচ্ছে কে, মাশরুম নামে একটা বন্ধু। এই মাশরুম কি করতেছে, মাশরুম হচ্ছে মনে করো তোমার একটা বন্ধু, এই বন্ধু কি করতেছে, বারবার এই জিনিসটা মনে করে দিচ্ছে, এই তুই কিন্তু চিট করছিস, ঠিক আছে। তো মাশরুম পেইন দেয়, তুমি এমনি এই জিনিসটাকে ভুলে থাকার ট্রাই করতেছো, কিন্তু মাশরুম কি করতেছে, বারবার তোমাকে পেইন দিচ্ছে, এই জিনিসগুলোকে মনে করাই দেয়া। তাহলে কি হচ্ছে, ইস মাশরুম পেইন দেয়, ঠিক আছে। তাহলে ইস্টে হচ্ছে ইস্ট, মাশরুম হচ্ছে মাশরুম, পেইনতে হচ্ছে পেনিসিলিয়াম। আচ্ছা, এরপর দেখো যে কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত, আমরা অলরেডি পড়ছি, এটা কি দেখো, অ্যামিবা হচ্ছে প্রোটিস্টার অন্তর্ভুক্ত, ডায়াটম প্রোটিস্টা, পেনিসিলাম এটা হচ্ছে ইস্ট, সরি পেনিসিলাম হচ্ছে কি ফানজাই, তার মানে এটা হচ্ছে সঠিক আনসার। প্যারামিসিয়াম এটাও কি আমাদের প্রোটিস্টার অন্তর্ভুক্ত, তার আনসার হবে কি পেনিসিলিয়াম। আচ্ছা, এরপর দেখো যে রাজ্য 4 প্লান্টি, প্লান্টি হচ্ছে উদ্ভিদ জগৎ, ঠিক আছে। উদ্ভিদ নিয়ে যে সকল রাজ্য, এটা হচ্ছে কি প্লান্টির মধ্যে কি অবশ্যই প্রকৃত নিউক্লিয়াস থাকবে। তারা হচ্ছে কি করবে, শালক সংশ্লেষণ করে নিজের খাবার নিজেই তৈরি করবে। এর মধ্যে হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, টিস্যু নিয়ে তো আমরা আলোচনা বলছি, যখন হচ্ছে অনেকগুলো কোষ একই ধরনের কাজ করতে পারে তখন এটাকে আমরা কি বলি, টিস্যু বলি, ঠিক আছে। এদের ভ্রূণ সৃষ্টি হবে, এই যে প্রথম আইসা এখানে কি দেখবা, তুমি হচ্ছে ভ্রূণ দেখবা, এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। ডিপ্লয়েড মানে তো বললাম যে দুইটা সেটের ক্রোমোজোম,
তারপর হচ্ছে প্রধানত স্থলজ, স্থলজ থাকতে পারে অথবা জলজ, পানির নিচে তো গাছ আছে থাকতে পারে। এদের যৌন জনন অ্যানাইসোগেমাস, অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুইটি গ্যামেটের মিলনে যৌন জনন হয়। আর ভাই আমি কিছু বুঝি নাই, আমি কিছু বুঝি নাই, আমি কিছু বুঝি নাই। আচ্ছা দেখো কি হচ্ছে কাহিনীটা কি। মানে বলছে যে এই যে শুক্রাণু, শুক্রাণু হচ্ছে একটা গ্যামিট, শুক্রাণু একটা গ্যামিট, ডিম্বাণুকে আরেকটা গ্যামিট, ঠিক আছে, ডিম্বাণু আর একটা গ্যামিট। যদি শুক্রাণু আর ডিম্বাণু দেখতে একই রকম হয় সেটাকে আমরা কি বলি? আইসোগেমাস বলি, আইসোগেমাস বলি, আইসোগেমাস বলি, আইসোগেমাস। গেমাস মানে কি এখানে বোঝাচ্ছে হচ্ছে গ্যামিট, ঠিক আছে, আইসোগেমাস। আচ্ছা, যদি শুক্রাণু আর ডিম্বাণু একই রকম না হয়, যদি শুক্রাণু আর ডিম্বাণু একই রকম না হয়, ধরো শুক্রাণু ছোট, ডিম্বাণু কি ধরো বড়, ঠিক আছে, ডিম্বাণু হচ্ছে বড়, তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যানাইসোগেমাস, ঠিক আছে, অ্যানাইসোগেমাস, সেটা হয়ে যাবে কি? অ্যানাইসোগেমাস। অ্যানাইসোগেমাস মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণু সেম না, এই জিনিসটাই বলছে, ঠিক আছে। তাহলে কি বলছে? যে যৌন জনন হবে অ্যানাইসোগেমাস, মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু সেম থাকবে না, মানে কি ভিন্ন ধর্মী দুইটা গ্যামিট, ভিন্ন ধর্মী, শুক্রাণু একরকম হবে, শুক্রাণুর গ্যামিটটা একরকম, বা শুক্রাণু গ্যামিটটা একরকম, ডিম্বাণু গ্যামিটটা আরেক রকম হবে, ঠিক আছে। এদের মাধ্যমে মিলনের ফলে যে যৌন জননটা হবে সেটা হচ্ছে কি আমাদের প্লান্টটির মধ্যে দেখা যায়। আচ্ছা, এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এটা কি আরো বুঝি নেই জিনিসটা হচ্ছে যে ওদের যে স্ত্রী জনন অঙ্গ, মানে স্ত্রীর মধ্যে যে স্পেসিফিক যে অঙ্গ আছে, এই অঙ্গটার নাম হচ্ছে আর্কিগোনিয়াম। আর যাদের মধ্যে এই আর্কিগোনিয়াম থাকে তাদেরকে আমরা বলি কি? আর্কিগোনিয়েট। এখন তুমি বলতে পারো ভাই আপনি যে শুধুমাত্র স্ত্রী নিয়ে কথা বললেন, পুরুষের কি কিছু থাকে না? আর বেটা পুরুষের না থাকলে কি চলবে? পুরুষেরও থাকে, কিন্তু এখানে বলে নাই। তোমরা হচ্ছে এটা ইন্টারে যে পড়বে, এটা হচ্ছে পরবর্তী শ্রেণী পড়া। তোমরা আপাতত একটু কি মনে রাখো যে যেহেতু লেডিস ফার্স্ট, লেডিস দিয়ে তোমরা শিখো যে আর্কিগোনিয়াম থাকে, ঠিক আছে, স্ত্রী জনন অঙ্গ থাকে, পুরুষ জনন অঙ্গ থাকে, এটা হচ্ছে সামনে পড়বা। আচ্ছা, এটার নাম হচ্ছে এনথেডিয়াম, বলে রাখলাম। উদাহরণ কি? সকল ধরনের উন্নত সবুজ উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা এটা তো আমরা পড়লাম শুক্রাণু ডিম্বাণু। এরপর হচ্ছে কি? নিচের কোনটির হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে? তাহলে আনসার কি হবে? যে ফানজাই, তাই না? আনসার হবে ফানজাই। তাহলে এখন ফানজাইয়ের উদাহরণ দেখো, কোনটা ফানজাইয়ের মধ্যে পড়ে? ফানজাই, মাশরুম, ডায়াটম, নীলাভ সবুজ শৈবাল, প্যারামিসিয়াম। আনসার কি হবে? যে মাশরুম। ইস, মাশরুম প্যারা দেয়, তাই না? ডায়াটম এটাও প্রোটিস্টা, এটা হচ্ছে মনেরা, আর এটাও কি প্রোটিস্টা। আচ্ছা, এরপরে কি আছে? যে তোমার প্লান্টি। এই যে প্লান্টিকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। ব্রায়োফাইটা মানে হচ্ছে যাদের নির্দিষ্ট পানি সংবহন তন্ত্র নাই, পানিকে কিভাবে পরিবহন করবে এটার জন্য স্পেসিফিক কোনো জিনিস নাই, পানি সংবহন তন্ত্র নাই, তন্ত্র নাই, এটা হচ্ছে ব্রায়োফাইটা। এটা উদাহরণ হচ্ছে মস বর্গীয় উদ্ভিদ বা মস, মস এই যে যেটা দেখতেছে এটা হচ্ছে মস। আর টেরিডোফাইটা মানে কি? যাদের হচ্ছে পানি সংবহন তন্ত্র আছে, একটা স্পেসিফিক চ্যানেল দিয়ে পানিটা যায়, যেমন হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, যেটা কি জাইলেম এবং ফ্লেম, সোজা বাংলা, ঠিক আছে। ফার্নবর্গীয় উদ্ভিদে জাইলেম ফ্লেম পাবা, নগ্নবীজিতে পাবা, আবৃত বীজিতে পাবা। নগ্নবীজি মানে কি? যাদের বীজটা হচ্ছে নগ্ন থাকে, ওপেন থাকে। আর যাদের বীজটা ঢেকে থাকে, যেমন হচ্ছে তুমি বলতে পারো আম, আমের বীজটা কি ঢেকে থাকে না? ফল দিয়ে ঢেকে থাকে, একটা ত্বক দিয়ে ঢেকে থাকে, এটা কি আবৃত বীজি উদ্ভিদ। এটা তোমরা যখন ইন্টার পড়বা তখন আরো বিস্তারিত করতে পারবা, এখন এত কিছু জানা আমার দরকার নাই। একটা এমসিকিউ ট্রাই করো, যে প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি কোনটি? প্রোটিস্টা মানে 2 নম্বর ধাপ। কনজুগেশন, রাইট, কনজুগেশন হচ্ছে যৌন জনন প্রক্রিয়া, মাইটোসিস অযৌন জনন প্রক্রিয়া, মিওসিস বলতে কিছু ছিল না, তার মানে কি 1 আর 2 হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো যে রাস্ট, আমরা অ্যানিমিলিয়া, ইয়েস আমরা করব জয়, ঠিক আছে, অ্যানিমিলিয়া আমরা করব জয়। দেখো এই যে অ্যানিমিলিয়া, অ্যানিমিলিয়াতে কি দেখা যাবে না? কোনো প্রকার জড় কোষ প্রাচীর দেখা যাবে না, কোষের বাইরে কোষ ঝিল্লি থাকে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই ঝিল্লির বাইরে আরেকটা লেয়ার থাকে, যেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। এই অ্যানিমেল বা প্রাণীদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, এটা হচ্ছে উদ্ভিদে থাকবে, প্রাণীতে থাকবে না। প্লাস্টিড উদ্ভিদে থাকবে, প্রাণীতে থাকবে না। কোষ গহ্বর এগুলো সব হচ্ছে উদ্ভিদে থাকবে। এগুলো কি? এগুলো হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য, এগুলো কি উদ্ভিদের বৈশিষ্ট্য, আমাদের বৈশিষ্ট্য, ঠিক আছে, অ্যানিমেলের বৈশিষ্ট্য এগুলো হচ্ছে আমাদের থাকবে না। প্লাস্টিড থাকে না, এই জন্য এরা হচ্ছে হেটেরোট্রফিক বা পরভোজী। একটা হচ্ছে পরজীবী, একটা হচ্ছে পরভোজী, মানে হচ্ছে আমরা আরেকজনকে খেয়ে বেঁচে থাকি। পরজীবী হচ্ছে যে শুধু খাবে না, সে হচ্ছে ওর উপর নির্ভরশীল থাকবে, বুঝতে পারছো? এটা হচ্ছে পরজীবী। এবং খাদ্য গলাধঃকরণ করে, এটা হচ্ছে কি খাদ্য শুষে নেয়, আর এটা হচ্ছে খাদ্য গিলে খায়, ঠিক আছে। এই যে গিলে খায় যারা, তাদেরকে আমরা বলছি যে
অ্যানিমেল। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এই উদ্ভিদের মতোই। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এটা তোমরা জানো। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর যৌনাঙ্গ থেকে আচ্ছা, পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর যৌনাঙ্গ থেকে, মানে পুরুষ এবং স্ত্রী হচ্ছে ডিপ্লয়েড, এবং এদের যৌনাঙ্গ থেকে কি আসে? হ্যাপ্লয়েড গ্যামিট উৎপন্ন হয়। এই যে আমরা দেখছিলাম না, এই যে শুরুতে অনেক শুরুতে দেখছিলাম কোথায় 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 হারিয়ে গেলে খুঁজে পাবো কি? এই যে পুরুষ হচ্ছে ডিপ্লয়েড 2n, স্ত্রী হচ্ছে ডিপ্লয়েড 2n, এদের থেকে যেই গ্যামিট গুলো উৎপন্ন হবে এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। কেন হ্যাপ্লয়েড, কিভাবে হ্যাপ্লয়েড, এগুলো হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় কোষ বিভাজনে শিখবো। এখন জাস্ট একটু মনে রাখো, কোষ বিভাজন পড়লে বাকিটা ক্লিয়ার হবে। এখন যদি এগুলো আগে আলোচনা করি তাহলে কি তৃতীয় অধ্যায় পড়া শুরু হয়ে যাবে, এখন এটা আমাদের দরকার নাই। আচ্ছা গেল। ওকে, ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর দেখা যায়, মানে কি যখন একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হওয়া শুরু করে, সেটাকে আমরা কি বলছিলাম, ওই পর্যায়টাকে বলতেছিলাম ভ্রূণ। এই ভ্রূণ যখন তৈরি হয় তখন কোষের বিভিন্ন স্তর দেখা যায়, ঠিক আছে? আমরা যখন ইন্টারে পড়বো, আমাদের সাথে যখন তোমরা ইন্টারে পড়বা তখন তোমাদেরকে শিখাবো কিভাবে বিভিন্ন ধরনের স্তর, কোষের স্তর সৃষ্টি হয়, ঠিক আছে? আপাতত জানো যে বিভিন্ন ধরনের কোষের বা ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। আচ্ছা, এগুলোর উদাহরণ কি? প্রোটোজোয়া ব্যতীত সকল ধরনের অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ড মানে কি? এই যে পিঠ বরাবর যে শক্ত একটা পার্ট দেখতেছো, এটাকে আমরা বলছি মেরুদণ্ড, ঠিক আছে? তো এই সকল ধরনের অমেরুদণ্ডী মেরুদণ্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। সকল ধরনের প্রাণী হচ্ছে এটা অন্তর্ভুক্ত, কিন্তু একটা ব্যতীত, সেটা হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়াকে একসময় প্রাণী হিসেবে পরিগণিত করা হইতো, অ্যানিমেলের মধ্যে রাখা হইতো। পরবর্তীতে লাথি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে 2 নম্বরে, ঠিক আছে, প্রোটিস্টাতে। যেমন হচ্ছে একসময় তোমার প্লুটো নামে একটা গ্রহ ছিল, পরবর্তী বলছে যে না, প্লুটো হচ্ছে গ্রহের তোমার যে মান সম্মান যেগুলো থাকার দরকার, তার যে বৈশিষ্ট্য থাকার দরকার, এগুলো নাই, হচ্ছে বাই করে দাও, ঠিক আছে? তখন কি সৌরজগতের মধ্যে 8টা গ্রহ, 9টা গ্রহ থেকে 8টা গ্রহ হয়ে গেছে, ঠিক আছে? ওর হচ্ছে টাইন আনছিল, আবার কি বের করে দিচ্ছে, ঠিক আছে? অনেকটা অসম্মান করছে। এবার হচ্ছে এতক্ষণ যা যা পড়ছি সবগুলা একটা ছকের মধ্যে চলে আসছে, ঠিক আছে? এতক্ষণ যা যা পড়ছি সবগুলো একটা ছকের মাধ্যমে পরীক্ষার আগে এই ছকটা পড়লেই তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা তোমরা হচ্ছে নিজে করবা, ঠিক আছে? আর এই যে ছক, এই যে এতক্ষণ যা পড়াইছি, এইগুলা তোমার নোট করার দরকার নাই, তুমি নোট করবা এইটা, এবং এই নোটটা করে আমাদের যে ফেসবুক গ্রুপে তুমি কি করবা? সাবমিট করবা। যারা সুন্দর করে রেগুলার আমাদের কথা মতো আমরা যেই সকল জিনিস নোট করতে বলবো সেটা নোট করে সাবমিট করবে, তাদের জন্য রয়েছে পুরস্কার। বিশেষ করে আমার পক্ষ থেকে কিন্তু অবশ্যই তুমি জীববিজ্ঞানে নোট করলে পুরস্কার পাবাই পাবা, ঠিক আছে? আচ্ছা, এটা মানে যা যা পড়াই সেগুলোই আছে, ঠিক আছে? জাস্ট হচ্ছে কি একটা ছকের মাধ্যমে আনা হয়েছে, ছকটা অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে। তোমরা যদি এই ছক থেকে কি করতে পারো, জ্ঞান আহরণ করতে পারো, তাহলে কি আমার জীবনের সার্থকতা। আচ্ছা গেল। এরপর হচ্ছে একটা জীব দেখো, যে নিচের চিত্রটির নাম কি? আচ্ছা, চিত্রের জীবটির নাম কি? আচ্ছা, চিত্রের জীবটির নাম কি? আচ্ছা দেখো, এখানে কি বলছে যে চিত্রের জীবটির নাম কি? এই যে চিত্রের জীব, এটা কিন্তু আমরা একদম প্রথম স্লাইডে দেখছিলাম, একদম প্রথম দিকের স্লাইডে দেখছিলাম। এই যে নষ্টকে আমরা দেখছিলাম, এই যে নষ্টক দেখছো, এই যে এটা হচ্ছে কি নষ্টক, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে নষ্টক। নষ্টক দিয়ে তোমাদেরকে প্রশ্ন করছে যে তোমরা চিনতে পারো কিনা, এই বেটাকে চিনতে পারো কিনা। বইয়ের যে সকল ছবি, এটা হচ্ছে অ্যামিবা, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে অ্যামিবা, এটা হচ্ছে কি তোমার প্যারামিসিয়াম, ঠিক আছে, ডায়াটম। তো এইগুলো হচ্ছে আমাদের ভালো করে চিনতে হবে। তারপরে এটা কি, এটা হচ্ছে আমাদের মাশরুম, ঠিক আছে? এগুলো একটু আমাদের ভালো করে দেখতে হবে। আচ্ছা, একটু ভালোভাবে দেখবা যে কোনটা কি বুঝাচ্ছে, এগুলো থেকে তোমার কি হবে, প্রশ্ন আসবে। এই যে এই চিত্র দিয়ে কি বুঝাইছে, এটা হচ্ছে নষ্টককে বুঝাইছে। নষ্টক মানে কি, এটা হচ্ছে কি মনের রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে জীবটির নাম কি? জীবটির নাম হচ্ছে নষ্টক, ওকে পারলাম। তারপরে দেখো যে চিত্রের জীবটির কোষে অনুপস্থিত কোনটা? কিছুই থাকে না, শুধুমাত্র কি থাকে? রাইবোজোম থাকে। তার মানে অনুপস্থিত কারা? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুপস্থিত। তার মানে কি 1 আর 3, 1 আর 3 হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর দেখো যে চিত্র এ এর ক্ষেত্রে, চিত্র এ হচ্ছে অ্যামিবা, আর চিত্র বি হচ্ছে কি তোমার মাশরুম বা বলতে পারো ছত্রাক। তো এর ক্ষেত্রে কি দেখা যাবে, মানে হচ্ছে প্রোটিস্টার ক্ষেত্রে কি দেখা যাবে? কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে, হতে পারে। তারপর হচ্ছে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকবে, ওকে থাকবে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, তার মানে হচ্ছে তিনটাই সঠিক, তাই না? তার মানে কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন হবে, ডিএনএ আরএনএ থাকবে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, তার মানে হচ্ছে 1 2 3 হচ্ছে কি সঠিক আনসার। আচ্ছা, এরপরে দেখো যে মানুষের যে তোমার কেপিসিওএফজিএস বা মানুষের যে শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে মাঝে মধ্যে সিকিউতে আসে কিন্তু কম আসে, কিন্তু যেটা হচ্ছে বেশি আসে সেটা হচ্ছে প্রাইমেট। এটা হচ্ছে ক্ষয়ে মাঝে মধ্যে আসে, যে প্রাইমেট সম্পর্কে বর্ণনা করো, ঠিক আছে? যে প্রাইমেট কেন বলা হয়, এটা হচ্ছে বর্ণনা করো। এটা হচ্ছে
বেশি আসে। এটা হচ্ছে একটু ভালোভাবে দেখতে হবে, যে প্রাইমেটটা একটু ভালোভাবে দেখতে হবে, যে প্রাইমেটকে মানে মানুষ কেন প্রাইমেট, এটা হচ্ছে প্রশ্ন করা হয়। আচ্ছা দেখো, মানুষের যে ট্যাক্সন গুলো আছে, বা ট্যাক্সন মানে কি, এই যে তুমি যখন শ্রেণীবিন্যাস করবা, এই যে প্রত্যেকটা ধাপকে আমরা কি বলি, ট্যাক্সন বলি, ঠিক আছে। তো এই যে মানুষের যে কে বা মানুষের যে কিংডম বা রাজ্য, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানিমেলিয়া। কারণ কি, আমরা অ্যানিমেল বা প্রাণী। তো মানুষ হচ্ছে যেহেতু প্রাণী, মানুষ কি অ্যানিমিলিয়ার মধ্যে পড়বে। তো অ্যানিমিলিয়ার মধ্যে কেন পড়তেছে? কারণ হচ্ছে সুকেন্দ্রিক কোষ থাকবে, অনেকগুলা কোষ থাকবে, তারপর হচ্ছে পরভোজী, অন্য কিছুকে খাবে, তারপর হচ্ছে জটিল টিস্যুতন্ত্র, এগুলো থাকার কারণে এগুলোকে যেহেতু আমাদের আছে, এই জন্য আমরা এটাকে কি বলতেছি, যে অ্যানিমিলিয়ার অন্তর্ভুক্ত করতেছি। এরপর হচ্ছে পর্ব বা ফাইলাম, এটাকে অনেক সময় ডিভিশনও বলা হয়, ঠিক আছে, ডিভিশনও বলা হয়, ফাইলামও বলা হয়, ডিভিশনও বলা হয়। এটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটা কেন? আমার তাদের কি আছে, মেরুদণ্ড আছে বা নটোকর্ড আছে, ঠিক আছে। নটোকর্ড থাকার কারণে আমাদেরকে আমরা কি বলতেছি, যে আমরাই আমাদেরকে নাম দিছি যে কি, কর্ডাটা। তারপর হচ্ছে ক্লাস বা শ্রেণী, মেম্মেলিয়া। মেম্মেলিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী। আমরা যেহেতু ছোটবেলায় মায়ের বুকে দুধ খেয়ে বড় হই, এজন্য আমাদের কি বলা হয়, মেম্মেলিয়ার অন্তর্ভুক্ত বলা হয়। এরা হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয়, ঠিক আছে। এদের কি থাকে, লোম বা চুল থাকতে পারে। আচ্ছা, বর্গ বা অর্ডার, এইটা সবচেয়ে বেশি আছে, যে মানুষের বর্গ কেন প্রাইমেট? কারণ হচ্ছে মানুষের কোনো কিছুকে আঁকড়ে ধরার জন্য কি আছে, হাত আছে, উপযোগী হাত, এবং কি ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। আমাদের দৃষ্টিশক্তি বেশি উন্নত, ঘ্রাণ কিন্তু বেশি উন্নত না। দেখবে কি, কুকুরের হচ্ছে ঘ্রাণ শক্তি বেশি, মানুষের কিন্তু কি ঘ্রাণ শক্তি বেশি না। এই জন্য কি মানুষকে প্রাইমেট। তো এটা যদি ক্ষয়ে আসে যে মানুষকে কেন প্রাইমেট বলা হয়, কারণ কি মানুষের হচ্ছে হাত আছে, যে হাত দিয়ে মানুষ কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে, এবং মানুষের এই ঘ্রাণ শক্তির তুলনায় দৃষ্টিশক্তি বেশি উন্নত, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে গোত্র হোমিনিডি। হোমিনিডি কারণ কি, এদের সাথে মানুষের সাথে কার কার মিল আছে, শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটার, এদের মিল আছে, এই জন্য আমাদের কি কি বলা হয়, হোমিনিডি বলা হয়। তারপর হচ্ছে এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হোমো আর কি, হোমোসেপিয়ান্স। হোমো হচ্ছে গণ। তো মানুষের দেহের অনুপাতে, মানে বডির অনুপাতে মাথা অনেক বড়। পৃথিবীর অন্য কোনো জীবে তুমি এই জিনিসটা পাবা না, দেখবে কি মাথা অনেক ছোট হয়, কিন্তু মানুষের বডি রেশিওর তুলনায় কি মাথাটা অনেক বড় হয়। এবং খাড়া ভাবে দুই পায়ে দাঁড়াইতে পারে, ঠিক আছে। খাড়া ভাবে যারা দুই পায়ে দাঁড়াইতে পারে, এটা শুধুমাত্র মানুষ তা না, তোমার শিম্পাঞ্জি দাঁড়াইতে পারে, গরিলারা দাঁড়াইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কি হোমোর অন্তর্ভুক্ত। আর এদের স্পেসিফিক যেটা আছে, এটা হচ্ছে কি হোমোসেপিয়েন্স, একদম মানুষ। মানুষকে কেন হোমোসেপিয়েন্স বলা হচ্ছে? কারণ হচ্ছে মানুষের চওড়া এবং খাড়া কপাল আছে। চওড়া এবং খাড়া, কি বললাম, এই যে চওড়া আর কি খাড়া কপাল। আচ্ছা, খুলির হাড় হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় কি বেশি পাতলা, মানে হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, এদের তুলনায় কি আমাদের যে খুলির হাড়, এটা কি পাতলা হয়, এবং বুদ্ধিবৃত্তিক ভাবে বেশি উন্নত। ওদেরও বুদ্ধি আছে, কিন্তু আমাদের যে বুদ্ধি, এটার ধারা কাছেও কি ওদের বুদ্ধি না। এই জন্য আমরা হচ্ছে হোমোসেপিয়াস। আশা করি এটা তোমরা পারবা, ঠিক আছে। একটু রিং দিবা, দিলে কি পারবা। এটা হচ্ছে কম আসে, খুব একটা বেশি আসে না, এই জন্য আমি স্টার দিলাম না। এটা হচ্ছে খুব মানে বইয়ের সাথে যদি সারা ঝগড়া করে প্রশ্ন বানাইতে আসে, তখন হচ্ছে এটা দিতে পারে। আচ্ছা, এরপরে দেখো যে মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি। দেখো, মেম্মেলিয়া, হোমো, কর্ডাটা, না মিস করছে, হইল না। হোমো, প্রাইমেট, হোমিনিডি, না এটাও উল্টা হয়েছে। মেম্মেলিয়া, প্রাইমেট, হোমিনিডি, তার মানে এটা কিন্তু সঠিক আছে, মেম্মেলিয়া, প্রাইমেট, হোমিনিডি। এরপরে কি আছে, প্রাইমেট, কর্ডাটা, মেম্মেলিয়া, এটা উল্টা হয়ে গেছে। তার মানে 3 নাম্বারটা হচ্ছে সঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে তোমার এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখতে না পারো, তোমার জন্য একটা শর্টকাট আছে, ঠিক আছে। দুনিয়াতে এমন কিছু নাই যেটা কি মনে রাখা যাবে না। এটার জন্য তোমরা শিখতে পারো যে এসি কই লিখবো, এই যে এখানে লিখি সাইড ট্রিক্স লিখে দিই, ঠিক আছে। সাইড, তোমাদের সাইড বাই ট্রিক্স, তুমি জাস্ট ফলো করবা, ঠিক আছে, ফলো করবা সাইড ট্রিক্স। কি ফলো করবা, যে এসি, এসি, এমপি, এইচএস, ঠিক আছে। এসি, অ্যানিমিলিয়া কর্ডাটা, এম তো হচ্ছে মেম্মেলিয়া, পি তো হচ্ছে প্রাইমেট, এইচ তো হচ্ছে হোমিনিডি, হোমো সেপিয়েন্স, ঠিক আছে। এই যে সিরিয়াল, এই সিরিয়ালটা ফলো করবা, তাহলে কি তুমি সবকিছু আনসার করতে পারবা, ঠিক আছে। মিলে কিনা দেখি, যে এসি, এমপি, এইচএস, এ সি এম পি এইচ এস, মেম্মেলিয়া, প্রাইমেট, হোমিনিডি, মিলছে, দেখছো, এই জন্য এটা হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, এরপরে দেখো যে দ্বিপদ নামকরণ, এটা তোমরা সবাই পারো। তারপরে একটু বলে দিই যে দ্বিপদ নামকরণ করার ক্ষেত্রে মানে কি, দুইটা পদে আমি নামকরণ করব, গণ এবং প্রজাতি। অবশ্যই আমি কি করব, ল্যাটিন ভাষায় করব। কোন ভাষায় করব, বাংলা ভাষায় বা ইংলিশ ভাষায় করলে হবে না, অবশ্যই কি করতে হবে, ল্যাটিন ভাষায় করতে হবে, অথবা ল্যাটিন ভাষার মতো করে, ল্যাটিন ভাষার কাছাকাছি করে কি তোমার করতে হবে। বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে গণ আর একটা কি প্রজাতি, একটা হচ্ছে গণ আর একটা কি প্রজাতি।
যেমন ল্যাবিওরহিতা, একটা হচ্ছে গণ আর একটা কি প্রজাতি। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অন্য হইতে হবে, যেহেতু বলছে যে তোমার বৈজ্ঞানিক নাম তো সেম হইতে পারে না, যে মানুষেরও হোমোসেপিয়েন্স আবার ধরো কাঁঠালের হোমোসেপিয়েন্স, হইলো কিছু হইলো না, অনন্য হইতে হবে। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হবে, বাকি সব কি ছোট হবে। প্রথম যে পদ, প্রথম পদের প্রথম অক্ষরটা বড় হবে, বাকি সব ছোট হবে, সোজা বাংলা। আচ্ছা, এরপরে হচ্ছে মানে বাকিগুলো তো ছোট হবে, দ্বিতীয় অংশে সবাই ছোট হবে। যদি সোজা বাংলায় বলি যে প্রথম পদের প্রথম অক্ষরটা বড়, বাকি সব কি ছোট। যেমন হচ্ছে পেঁয়াজে দেখো যে এটা শুধু বড়, বাকি সব কি ছোট। সিংহ, পিটা বড়, বাকি সবগুলো কি ছোট। এরপরে কি আছে যে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বাধিক ইটালিক অক্ষরে লিখতে হবে। তোমরা যারা যে আইসিটি ক্লাস ঠিক মতো করছো তারা কিন্তু বুঝে ফেলছো যে তোমার ফন্টকে একটা লেখাকে কিন্তু বিভিন্নভাবে সাজানো যায়। যেমন হচ্ছে বোল্ড করা যায়, মানে হচ্ছে মোটা করা যায়। তারপর হচ্ছে ইটালিক মানে এরকম বাঁকাভাবে লেখা যায়, ঠিক আছে, ইটালিক। হ্যাঁ, তারপর হচ্ছে আন্ডারলাইন করা যায়, ঠিক আছে, এর নিচে দাগ দেওয়া যায়, বিভিন্ন ধরনের ফরম্যাটিং আছে। এর মধ্যে একটা কি ইটালিক, এরকম দেখো একটু বাঁকা করে লিখছে। যখন তুমি মুদ্রণ করবা, মানে কি তুমি যখন কোনো কিছু ছাপাবা, হ্যাঁ, একটা বই ছাপাবা, তখন কি লেখাটা ইটালিক করতে হবে। আর যদি হাতে লেখো তখন কি করবা, তখন হচ্ছে নিচে দাগ দিবা, ঠিক আছে। ধরো প্যান্থারালিও, ঠিক আছে, প্যান্থেরা লিও না, আমরা একটা শিখবো যে টাইগ্রিস, ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস। তো আমি কি করবো, হাতে যেহেতু লিখছি নিচে দুইটা দাগ দিব, ঠিক আছে, এই হচ্ছে আমাদের নিয়ম। এটা আছে যদিও এখানে, হ্যাঁ, আচ্ছা এখানে নাই, আমি বলে দিলাম। আচ্ছা, যদি এরকম হয় যে তুমিও একটা জীবকে আবিষ্কার করছো, তুমি ওটার একটা নাম দিছো, তোমার বন্ধু কি ওই জীবটারে 5 দিন পরে আবিষ্কার করে ওটা নাম দিচ্ছে, তাহলে কার নাম একসেপ্টেড হবে? যেহেতু তুমি আগে নাম দিছো, এই জন্য তোমার নামটাই অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। যদি একই সময়ে বা কাছাকাছি সময়ে অনেকগুলা বিজ্ঞানী বা অনেক বিজ্ঞানী যদি কোনো একটা জীবের নামকরণ করে, তাহলে অগ্রাধিকার আইন অনুসারে যে আগে করছে তাকে হচ্ছে আমরা ক্রেডিটটা দিব, তার নামটাই আমরা গৃহীত করব, আচ্ছা, বা গ্রহণ করব। এবং যে লোক, মনে করো তোমার নাম কি, তোমার নাম হচ্ছে ধরো লিমন। লিমন সাহেব কি করছে, একটা জীব আবিষ্কার করছে, ঠিক আছে। লিমন সাহেব যে জীবটা আবিষ্কার করছে সেটা হচ্ছে ফাঁকি বাজিয়া পড়া লেখিয়া, ঠিক আছে। লিমন সাহেব একটা প্রাণী আবিষ্কার করছে, নাম কি, ফাঁকি বাজিয়া পড়া লেখিয়া। কখন? তার যখন এসএসসি পরীক্ষার সামনে 2026 সালে। তখন আমি কি করব, এই এর নাম তো লিখবো, সাথে হচ্ছে লিমনের যে এল, সংক্ষিপ্ত নামে লিখবো এল, আর কত সালে আবিষ্কার করছে, সে হচ্ছে সামনে তার 2026 সালে পরীক্ষা, সেসব পড়ালেখা বাদ দিয়ে ফাঁকি বাজিয়া পড়ালেখিয়া আবিষ্কার করছে। এই জন্য এইভাবে আমি লিখবো যে ফাঁকি বাজিয়া পড়ালেখিয়া এল লিমন সাহেব 2026 সালে এই কামটা করছে, ঠিক আছে। যেমন হচ্ছে কি হোমোসেপিয়েন্স, এটা হচ্ছে লিনিয়াস, 1758 সালে। সালগুলো আমার নাম রাখা মনে রাখার দরকার নেই, জাস্ট হচ্ছে জিনিসগুলো দেখবা, ঠিক আছে। লিমন সাহেব কি করছে, লিমন ছেলেটা হচ্ছে ফাঁকিবাজি, পড়ালেখার মধ্যে ফাঁকিবাজি আবিষ্কার করছে 2026 সালে, সামনে পরীক্ষা, এগুলো বাদ দিয়ে সে কি ফাঁকিবাজি করা শুরু করছে। এবার দেখো যে এমসিকিউ দেখো যে কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লেখা হয়নি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো যে আর্টোকার্পাস হেটেরোফাইলাস, ঠিক আছে, নিমফিয়া নাউচালি, ঠিক আছে, কপসিকাস সাউলারিস, এই তো ঝামেলা লাগছে। কি বলছিলাম যে প্রথম শব্দের প্রথম অক্ষরটা শুধুমাত্র কি বড় হাতের, বড় অক্ষরের, বাকি সবগুলো কি ছোট অক্ষরের, তার মানে এটা হবে না। আর এটা ঠিক আছে, তার মানে এটা হচ্ছে গ হচ্ছে সঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে কিছু দ্বিপদ নামকরণ যেগুলো না জানলেই না, বারবার পরীক্ষা আসে, একটু ভালো করে দেখো, বইয়ের যত চিপাই চুপাই যা আছে সব আমি নিয়ে এসে বসি, ঠিক আছে, শুধু কি তুমি একটু পড়বা। দেখো ধানের বৈজ্ঞানিক নাম কি, অরাইজা স্যাটাইভা। আমি যে এখন পড়বো, তুমি সাথে সাথে একবার উচ্চারণ করবা, তোমার উচ্চারণের ঝামেলা হবে না, আমার উচ্চারণে ভুল থাকতে পারে কিন্তু তোমার মোটামুটি পাস চলে যাবে, ঠিক আছে। একটু আমার সাথে পড়ো, আশা করি তোমার মাথায় ঢুকবে। ধান, অরাইজা, এখানে যেই তুমি স্টার দেখতেছো, তার মানে যেগুলো বেশি স্টার সেগুলো কি বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি স্টার এগুলো ভুল করা যাবে না। ধান, অরাইজা সেটাইভা। পাট, কর্করাস ক্যাপসুলারিস, আমার সাথে একবার পড়ো। আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। শাপলা, নিমফিয়া নাউচালি, অগণিত ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে জবা, হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস। জাকেরানা, ঠিক আছে, জাকেরানা হচ্ছে একজন বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে একটা ব্যাঙ আবিষ্কার করছিলেন মনে হয়, তো নাম দিয়েছিলেন কি জাকেরানা ঢাকা, ঠিক আছে। ঢাকার সাথে মিল করে, তার নামের সাথে মিল করে নামকরণ করছে কি জাকেরানা ঢাকা। এটা আবার আমাদের এসএসসি তে একবার আসছে, ঠিক আছে, তো এটা আমাদের পড়তে হবে জাকেরানা ঢাকা। এরপরে কি আছে, কলেরা জীবাণু, ভিব্রিও কলেরি, ঠিক আছে। এখানে একটা খুব ভালোভাবে দেখবা যে RAE, সামনে আরো ব্যতিক্রম আছে দেখবো। ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভাইভেক্স। আরশোলা, একদম খুবই 100% ইম্পর্টেন্ট। তোমার মনের যত তারা আছে, 5টা বসাইতে পারছি, তোমার মনে যত তারা আছে সবগুলো তুমি বইয়ের মধ্যে দিয়ে দাও, ঠিক আছে। আসলে খুবই ইম্পর্টেন্ট। আসলে হচ্ছে কি
পেরিপ্লানেটা আমেরিকানা। কি বললাম? পেরিপ্লানেটা আমেরিকানা। তারপরে কি আছে আমাদের? মৌমাছি, এপিস ইন্ডিকা। ইলিশ, এটা তো তোমরা পারবাই, টেনুলজে এলিশা। তারপর হচ্ছে রুই মাছ, লেবিওরোহিতা। কাতলা মাছ, একদম ইজি, কাতলা কাতলা। পেঁয়াজ, এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এলিয়াম সেপা, তোমরা পারো এটা। গোল আলু, সোলেনাম টিউবেরোজাম। কোন ব্যাং? জুট্টাফ্রাইনাস মেলানোস্টিকটাস বা বুফো মেলানোস্টিকটাস। দোয়েল, এটা হচ্ছে আনলিমিটেড ইম্পর্টেন্ট। দোয়েল হচ্ছে কপসিকাস সাউলারিস। এরপর হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা সবাই জানো। প্যান্থেরা টাইগ্রিস, সিংহ, প্যান্থেরা লিও, ঠিক আছে। এটা কি ওই যে লিও মেসি না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু সিংহ, ঠিক আছে, এইভাবে মনে রাখো। মানুষ তো সবাই পারো, এটা হচ্ছে হোমোসেপিয়েন্স। আচ্ছা, এবার হচ্ছে কি নিমফিয়া নাউচালি কোনটির বৈজ্ঞানিক নাম? দেখো কতবার আসছে, কতবার আসছে, কতবার আসছে। কি হবে? শাপলা, কাঁঠাল, জবা, আম। আনসার হবে হচ্ছে শাপলা। কাঁঠাল কি? আর্টোকার্পাস হেটেরোফাইলাস। জবা হচ্ছে হিবিস্কাস রোজেসিয়েন্সিস। আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের ঘরের নাম কি? ওই যে একটু আগে বললাম, জাকেরানা ঢাকা। জাকেরানা ঢাকা, জাকেরানা ঢাকা। হ্যাঁ ভাই, জাকেরানা ঢাকা। তাহলে গণ হচ্ছে জাকেরানা, ঢাকা হচ্ছে কি তোমার স্পিসিস বা প্রজাতি। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের, আচ্ছা এবার হচ্ছে, এইবার তোমাদের যে নতুন একটা খেলা শুরু হয়েছে, ঠিক আছে, 5 নম্বরের, ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন। এটার হচ্ছে আমি একটা স্লাইডে আনছি যে কি রকম প্রশ্ন হইতে পারে। নরমালি তোমাদের ক্ষয়ে যে সকল প্রশ্ন আসে সে সকল প্রশ্নই আসবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এবং এটা কোথা থেকে পড়বা এটা নিয়েও কোনো টেনশন করার কিছু নেই, আমি কিন্তু স্লাইডে আনছি, এগুলো তুমি পড়লেই হবে, ঠিক আছে। তোমার আসতে পারে কি জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কি, এটা কি তুমি পারবা না? জীববিজ্ঞান না শিখলে আমরা আমাদের জীবন সম্পর্কে জানবো না, ঠিক আছে, আশেপাশে কোনো জীব সম্পর্কে জানবো না। আমাদের জীবন সম্পর্কে জানতে অবশ্যই জীববিজ্ঞান জানতে হবে, ঠিক আছে। এরকম কি তুমি একটু বানায় লিখে দিবা, ঠিক আছে, একটু সুন্দরভাবে বানায় লিখবা। জীববিজ্ঞানের 5টি ভৌত শাখাগুলোর নাম লেখো। ও যে ওলিয়া শ্রাবণে কাহিনী লিখে দিবা, তারা কি কাশবনে চলে গেছিল। তারপর হচ্ছে জীববিজ্ঞানের 5টি ফলিত শাখার নাম লেখো। ওই যে লিখবা জীবাশ্ম বিদ্যা, তারপর কি তোমার জীব প্রযুক্তি, এগুলো লিখে দিবা। তারপর হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি কি? ওই যে হাতে লিখতে হবে, ল্যাটিন ভাষায় লিখতে হবে, হাতে লিখলে হচ্ছে নিচে দাগ দিতে হবে, মুদ্রণ করলে হচ্ছে নিচে লিখতে হবে, এগুলো কিন্তু অলরেডি পড়াই ফেলছি। শ্রেণীবিন্যাসের ধাপগুলা উল্লেখ করো, ওই যে বলছিলাম যে কে পি সি ও এফ জি এস, শেষ। তারপর হচ্ছে কি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে আমরা যদি অল্প সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ, বলতে পারো যে 13 লক্ষ উদ্ভিদ, আর কি সরি 4 লক্ষ উদ্ভিদ, 13 লক্ষ প্রাণী, এই যে 17 লক্ষ জীব সম্পর্কে জানতে চাই অল্প সময়ে, আমাদের কি করা দরকার? শ্রেণীবিন্যাস করা প্রয়োজন, যাতে আমরা কি বিভিন্ন বিন্যাস বা বিভিন্ন শ্রেণীতে ফেলে আমরা সকল জীব সম্পর্কে একটা ওভারঅল গ্রস আইডিয়া নিতে পারি। আচ্ছা, ভয় পাওয়ার কিছু না, এগুলো সব সামনে আনসার আছে। এইবার হচ্ছে তোমাদেরকে 2টা টাইপের সিকিউ করাবো। ক্লাসের শুরুতেই বলছিলাম যে 2টা টাইপের সিকিউ করাবো, এর মধ্যে যদি তুমি টাইপ 1 ঠিক মতো পারো তাইলেই হবে। তুমি যদি এই টাইপের সিকিউ, আমি যে টাইপটা দেখাবো এই টাইপের সিকিউ যদি তুমি পারো, ইনশাল্লাহ 100% কোয়েশ্চেন আনসার করতে পারবা। সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে, যেখানে কি জীবের কথা বলা হয়েছে, কোন জীবের কথা বলেছে। এটা কি মাশরুম? মাশরুম হচ্ছে কি ফানজাইয়ের অন্তর্ভুক্ত। মাশরুম কি ফানজাইয়ের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে কি ফানজাইয়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা কি নস্টক? নস্টক হচ্ছে আমাদের মনের রাজ্যের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে পাখি, পাখি কি অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আমাদের প্যারামিসিয়াম হতে পারে, তো এটা হচ্ছে কি আমাদের প্রোটিস্টার অন্তর্ভুক্ত। তারপরে এটা কি, এটা হচ্ছে আমাদের গাছ, গাছ হচ্ছে কি প্লান্টের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এইবার জাস্ট এতক্ষণ যা পড়ছি এগুলো একটু মাথা খাটাও, দেখো যে এ কোন রাজ্যের অন্তর্গত ব্যাখ্যা করো। এ হচ্ছে তোমার কি ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এখন ফানজাইয়ের বৈশিষ্ট্য কি অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা জাস্ট তুমি কি লিখে দিবা। বি রাজ্য বিশিষ্ট জীবের বৈশিষ্ট্য বলি ব্যাখ্যা করো। বি হচ্ছে মনোরাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করবা। উদ্দীপকে উল্লিখিত সি এর রাজ্যগত একই সিস্টেম। ডি কে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা যায় লিখে দিবা। উদ্দীপকের ই জীবের রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। একদম ইজি, অলরেডি পড়াই ফেলছি। তারপর দেখো ই এ থেকে কেন উন্নত, এটা বিশ্লেষণ করো। ই কোনটা? গাছ, গাছ এ মানে হচ্ছে ফানজাই থেকে, প্লান্টি ফানজাই থেকে কেন উন্নত, কারণ কি তুমি হচ্ছে একবার একটু বিশ্লেষণ করো। এরা হচ্ছে কি মৃতজীবী, পরজীবী, আরেকজনের উপর নির্ভরশীল, তার মধ্যে কি নাই? ক্লোরোপ্লাস্ট নাই, নিজে নিজে খাবার তৈরি করতে পারে না। ও কি নিজে নিজের খাবার তৈরি করতে পারে। এর মধ্যে হচ্ছে আমরা ভ্রূণ দেখতে পাই না। হ্যাপ্লয়েড স্পোর দ্বারা কি তারা বংশ বিস্তার করে। এদের মধ্যে ভ্রূণ আছে, ঠিক আছে, এরা হচ্ছে ডিপ্লয়েড হয়ে থাকে, ঠিক আছে। এগুলো একটু সুন্দর করে জাস্ট হচ্ছে পার্থক্য করে লিখে দিবা, বা আমার যে ছকটা দিছিলাম না একটা ছকে সবকিছু, ওইটা একটু ব্যাখ্যা করলেই হয়ে যাবে। উদ্দীপকে উল্লিখিত বি এবং ডি একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন? বি এবং ডি, এই যে নস্টক আর এই যে এটা কেন এত একই রাজ্যের অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে তুমি ব্যাখ্যা করবা। যেটা হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে কি প্রোটিস্টার অন্তর্ভুক্ত। এর মধ্যে হচ্ছে রাইবোজোম ছাড়া
আর কিচ্ছু নাই, এর মধ্যে সবকিছু আছে। এর মধ্যে হচ্ছে তোমার কি নাই, তোমার বলতে পারো যে সুগঠিত নিউক্লিয়াস নাই, এর মধ্যে কি আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে। এরা হচ্ছে সবসময় এককোষী, এরা এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে, তার মানে কি এরা হচ্ছে বেশি উন্নত, ঠিক আছে। এরপর কি আছে, উদ্দীপকের বি এবং ই জীবের মধ্যে কোনটি অধিকতর উন্নত, বি এবং ই মানে হচ্ছে যে নষ্টক আর হচ্ছে একই রকম জিনিস, জাস্ট হচ্ছে পার্থক্যগুলো দেখাই দিবা যে কোনটার মধ্যে কি কি পার্থক্য। আশা করি তোমরা পারবা, না পারলে বলবো, আমি এগুলা সলভ করে দিব। এরপর হচ্ছে এ এবং সি রাজ্যভুক্ত জীব দুটির মধ্যে কোনটি উন্নত এবং কেন, এ এবং সি, এটাই এ এবং সি এর মধ্যে কোনটি বেশি উন্নত। এটা হচ্ছে পাখি, অ্যানিমেল, অ্যানিমেলের মধ্যে কি আছে, উন্নত তোমার জটিল টিস্যুতন্ত্র আছে, হেটারোট্রফিক, ঠিক আছে। তারপর হচ্ছে তারা যৌন প্রজনন করে, ঠিক আছে। এগুলো কিন্তু এখানে দেখা যায় না, যেহেতু এরা এত কিছু এদের মধ্যে আছে, এত ধরনের বৈশিষ্ট্য আছে, এরা কি অবশ্যই বেশি উন্নত হবে। বি এবং ই জীবদের মধ্যে কোনটি বেশি উন্নত, ভাই সবকিছু ঘুরে ফিরে একই জিনিস, তুমি যদি এগুলা একটা শর্টকাটে শিখতে চাও তাহলে তুমি কোথায় চলে যাবা, এই ছকে চলে যাবা, এই ছকে চলে যাবা। কই ছকটা কোথায় চলে গেল, এই ছকে চলে যাবা। ছকটা কোথায় চলে গেল বাবা। ইন দ্য মিন টাইম তোমরা সবাই একটু জানাও যে তোমরা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো, এবং অবশ্যই এই ক্লাসটা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবা। এই যে ছক, এই ছকটা পড়লেই তুমি সবকিছু পারবা, ঠিক আছে। এই যে বললাম যে একটা টাইপের সিকিউ সমাধান করলে সব সমাধান, এই একটা টাইপের সিকিউ এর আনসার কই, একটা ছক, ঠিক আছে। মানে হচ্ছে এই পুরা অধ্যায়ের পড়া একটা ছকেই শেষ, ঠিক আছে। এটা পড়লে কি পরীক্ষায় কি 100% সঠিক আনসার করতে পারবা, ঠিক আছে। তো চলো সামনে আগাই, 100% সঠিক আনসার করতে পারবো এটা পড়লেই। তারপরে দেখো এইটা একটা হচ্ছে টাইপ 2, এটা মাঝে মধ্যে আসে, এটা হচ্ছে বিপদ নামকরণের উপর আসতে পারে। যেমন হচ্ছে এ জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখো। এ হচ্ছে কি মানুষ, মানুষ হচ্ছে কি অ্যানিমেলিয়া, এটা হচ্ছে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস মানে হচ্ছে কি ওই যে KPCOFGS যেটা ছিল ওটা, ঠিক আছে। এটা হচ্ছে একবার আসছিল, খুব একটা ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারো। টাইপ 2 হচ্ছে কম ইম্পর্টেন্ট, যা হচ্ছে মিস দিতে চাও না, মানে হচ্ছে আমার 100 এ 100 লাগবে, তারা হচ্ছে টাইপ 2 করবা। আর যারা আমার মধ্যে হচ্ছে একটু ফাঁকাইবাজি, তারা টাইপ 2 না করলেও চলবে। আচ্ছা, তারপর হচ্ছে উদ্দীপকে উল্লিখিত ডি এর নামকরণে কি কি ভূমিকা তুমি পালন করবা, মানে হচ্ছে ডি মানে হচ্ছে উদ্ভিদের যখন তুমি নামকরণ করবা তখন কি কি জিনিস তুমি ফলো করবা। আচ্ছা, তারপরে দেখো যে লিনিয়াস প্রদত্ত পদ্ধতি অনুসারে কিভাবে সি এর নামকরণ করবা। ওই যে নামকরণ পদ্ধতি, ওইটা বলতে পারো কি একটা স্লাইড পড়লেই কি শেষ হয়ে যাবে। আচ্ছা, বি এর নামকরণ পদ্ধতি ঠিক সেম, সবার নামকরণ পদ্ধতি, আল্লাহর দুনিয়া যা আছে ওই নামকরণ পদ্ধতিতে কিন্তু শেষ, ঠিক আছে। আচ্ছা, একটা স্লাইডে সবকিছু শেষ। ই এর নামকরণ পদ্ধতি মানে কি, ই হচ্ছে ইস্ট, একই, দুনিয়ার যত জীব আছে সবগুলোর নামকরণ পদ্ধতি একটাই। আনসার কই, আনসার হচ্ছে এই জায়গায়, এই জায়গায় বাবা, এই জায়গায়, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। এই যে দেখাই দিই নামকরণ পদ্ধতি, এই যে কই গেছে নামকরণ পদ্ধতি, শ্রেণীবিন্যাস নামকরণ পদ্ধতি এর পরে, ঠিক আছে। এই যে একটু তোমাদের বলে দিই, তোমরা কি কি পড়বা, কোন স্লাইড পড়বা, কোন স্লাইড পড়বা বলে দিই। এই যে 69 নাম্বার স্লাইড, এটা পড়বা, এটা হচ্ছে টাইপ 1। আর হচ্ছে 75 আর 76 এই দুইটা স্লাইড পড়লে তোমার সকল সিকিউ এর সকল আনসার তুমি পেয়ে যাবা, ঠিক আছে। কোনো প্রকার সমস্যা আশা করি থাকবে না। এই তিনটা স্লাইড পড়লেই কি পুরো অধ্যায় শেষ, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে আমি তোমাদেরকে সাজেশনস মূলক ক দাগাই দিছি, এখান থেকে তুমি হচ্ছে কগুলা দেখে নিবা, যেখান থেকে হচ্ছে ক দেখবা, তারপর হচ্ছে কগুলা পড়বা, এখানে যে সকল ক আছে একটু দেখবা, তারপর হচ্ছে খগুলা দেখবা যে সিকিউ এর খ এবং এসকিউ একই একই ধরনের, এটা হচ্ছে 2 নাম্বার জন্য, এটা হচ্ছে 5 নাম্বার জন্য, ঠিক আছে, দেখলেই হবে। তো এখন তোমার যে কাজ, আমি কিন্তু তোমার পড়াই দিছি, তুমি কি করবা যে তুমি হচ্ছে প্রথমে প্রশ্নটা দেখবা যে জীববিজ্ঞান বলতে কি বোঝায়, প্রশ্নটা দেখে তুমি তোমার মতো আনসার করা ট্রাই করবা, নিজে একবার ট্রাই করবা, তারপর তুমি স্লাইড দেখবা। যদি আমার স্লাইড রিডিং করা শুরু করো তাহলে কিন্তু তোমার লাভ হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এটা তোমাদের ধরাই দিই যে অমুককে কেন ভৌত শাখা বলা হয়, তমুককে কেন ফলিত শাখা বলা হয়। এটা একটা মানে টাইপ, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষয়ের একটা টাইপ। অমুককে কেন ভৌত শাখায় রাখা হয়েছে, তমুককে কেন ফলিত শাখায় রাখা হয়েছে। সোজা বাংলায় তুমি একটু মাথায় ঢুকাও, যদি কোনো একটা বিজ্ঞানের শাখা যদি তাত্ত্বিক পর্যায়ে থাকে সেটাকে আমরা ভৌত শাখায় রাখি, আর যদি এটার প্রায়োগিক শাখা বেশি থাকে তখন সেটাকে আমরা ফলিত শাখায় রাখি, শেষ, ঠিক আছে। তাত্ত্বিক না প্রায়োগিক এটা হচ্ছে তুমি ব্যাখ্যা করবা, ঠিক আছে, তাহলে শেষ হয়ে যাবে, দেখবা এগুলাই লেখা আছে, না বুঝলে আমি তো আছি। আচ্ছা, এবার একটু দেখবা, তোমাদের আর কোথাও যাওয়া লাগবে না, সবগুলো আনসার এখানে আছে। আর হচ্ছে 2টা সিকিউ প্র্যাকটিস দেওয়া আছে, এই 2টা সিকিউ প্র্যাকটিস হচ্ছে তোমরা কি করবা, নোট করবা। তাহলে আমি বলে দিই যে তোমরা কি কি নোট করবা। এই সিকিউ এর আনসার গুলো তোমরা হচ্ছে নোট করে জমা দিবা। এইটা, এটা হচ্ছে নোট, আমি লিখে দিচ্ছি নোট, ঠিক আছে। অবশ্যই দেখবা যে আমি লিখে দিব কি নোট, ঠিক আছে, নোট, এটা হচ্ছে নোট করবা, নোট, এটার আনসার নোট করে গ্রুপে জমা দিবা, দেখবো যে কে ভালো পারে। আচ্ছা, এটা হচ্ছে নোট করবা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে।
আমি তো তোমারে টাইপ ওয়াইজ ধরাই দিছি, এইটা হচ্ছে নোট করবা, এই দুইটা নোট করবা। তারপর হচ্ছে ওই যেটা দেখাইলাম যে 3টা স্লাইড, বৈজ্ঞানিক নাম নোট করার দরকার নেই, বইয়ে আছে স্লাইড দেখবা, এগুলো আসলে নোট করে লাভ নাই, ঠিক আছে, উদয় সময় নষ্ট। আচ্ছা, আর কি নোট করবা জানো বললাম, এই যে এই ছকটা নোট করবা, এটা হচ্ছে নোট, নোট লিখে দিই, এটা হচ্ছে নোট করবা, এটা নোট করবা, ছোট ছোট করে, দরকার বলে 2 পৃষ্ঠা নোট করো, ঠিক আছে, এক পৃষ্ঠা হচ্ছে 3টা লেখো, আরেক পৃষ্ঠা 3টা লেখো, সমস্যা নাই। তুমি তোমার মতো করে নোট করো। আর নোট মানে এরকম না যে তোমার একদম সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে, তোমার এটার উপর কি নোবেল পুরস্কার নাই, তুমি মোটামুটি তোমার মাথায় থাকলে হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে এইটা চাইলে নোট করতে পারো যারা হচ্ছে ভালো স্টুডেন্ট, এটা হচ্ছে ভালো স্টুডেন্টের জন্য নোট, ভালো স্টুডেন্ট হলে নোট করবা। সবাই করবা না, মাথায় রাখতে পারবা না। আচ্ছা, এটা সবাই নোট করবা, যে বিপদ নামকরণ এটাও নোট করবা, এই দুইটা নোট করবা। তার মানে আলটিমেটলি আমি কিন্তু তোমাকে জাস্ট 5টা স্লাইড নোট করতে বলছি, এই 5টা স্লাইড নোট করতে পারলেই কি তোমার পড়া শেষ, ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ এর বাইরে কি প্রশ্ন আসবে না। তো তোমাদের সাথে আমাদের এই যে প্রথম ক্লাসে কিন্তু এখানে সমাপ্তি। তোমরা যেটা করবা, আমি যেটা বললাম, যে আমাদের যে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলকে দ্রুত ফলো দিতে হবে, অবশ্যই ফলো দিবা, নাহলে কিন্তু ভুলে যাবা। ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে যে আমরা যেহেতু তোমাদেরকে ফ্রিতেই সকল ধরনের ক্লাস, এক্সাম, সাজেশন দিচ্ছি, এই জন্য অবশ্যই কি করতে হবে, ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে হবে। এবং ফাইনালি আমি যে সকল জিনিসগুলোকে নোট করতে বলবো, শুধু ওইগুলো নোট করবা। মানে হাবি জাবি যা আছে পুরা বই নোট করলে পরীক্ষার আগে কিছুই মনে থাকবে না। যা বলবো তাই নোট করবা, তাই আসবে ইনশাল্লাহ। যা জাস্ট হচ্ছে তোমার কি 5টা স্লাইড নোট করলে কি অধ্যায় শেষ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা, এবং তোমাদের যেই সকল সমস্যা থাকবে অবশ্যই তুমি কমেন্টে জানাবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার পাবা, আমাকে যে কোনো সময় তুমি নক দিবা। তুমি কি সবসময় আমাকে তুমি পাশে পাবা। শোনো, কখনোই মনে করবা না যে তোমার পাশে কেউ নাই। তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক, তোমার সাইদ ভাইয়া, আমাদের যে মাই স্কুল টিম, সব সময় তোমার পাশে আছে। এই জন্য যেটা করতে হবে, কখনোই হতাশ হওয়া যাবে না। তুমি যদি হতাশ হয়ে যাও, তুমি কি একদম তরুণ বয়সী একজন, তো তুমি একজন তরুণ যদি হতাশ হয়ে যায়, এটার জন্য তো আসলে দুঃখের, মানে এটা পিছিয়ে কি দুঃখের শেষ নাই। তো এরকম করা যাবে না, হতাশ হওয়া যাবে না। যে কোনো সমস্যায়, পার্সোনাল সমস্যা হতে পারে, একাডেমিক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যায় অবশ্যই আমরা কিন্তু তোমাদের পাশে আছি। অবশ্যই জানাবা, সব সমস্যার সমাধান আছে, এবং এসএসসি তে A+ আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।